এটা অডিও ক্লিপে যাবো নাকি আমরা একটা অডিও ক্লিপ শুনি? আমরা অডিও ক্লিপ শুনে আসি। আমাদের কাছে বেশ কিছু অডিও ক্লিপ রয়েছে। তার আগে কি আমরা আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং ছোটটা শুনবো আমরা। হ্যাঁ, আমাদের কাছে দুটো রয়েছে, একটা ছোট একটা বড়। সো না, আমরা আমরা একটা বড় একটা লাইভে যাই। আমরা ফারহানের একটা ঘটনা শুনি। আমরা ফারহানের গল্প শুনি এবং 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 তারপরে আমরা আবারও ফিরে আসি ইন দ্য মিড। এবং আমরা ফারহান ঘটনা শুরু করতে করতে আমরা কিছু SMS পড়ে ফেলি। আপনারা SMS পাঠাচ্ছেন অনেকক্ষণ ধরেই। আমি কাছে হাসিব আমাদের SMS করেছেন, ডেন্টাল কলেজ আলিফ ভাই। আচ্ছা, আলিফ তার স্টুডেন্ট। ওকে। এবং তিনি বলছেন যে ক্লাস ঘটনা বলছেন এটা। এবং এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও রয়েছেন তরিকুল তরিকুল এবং এছাড়া রয়েছেন আমাদেরকে কৌশিক, এবং তিনি বলছেন যে আই এম লিসনিং টু ভূত এফএম। এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইয়াশা। এছাড়াও আমাদের সাথে রয়েছেন আসমা। এছাড়াও সালম আমাদের সাথে রয়েছেন, হিমেল আমাদের সাথে আছেন। এছাড়াও রয়েছেন আমার সাথে কাশেম। এছাড়াও আমাদের সাথে লোপা আছেন আমাদের সাথে নিকিতা। নিকিতা রাজশাহী থেকে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন পিয়াল পল্লবী থেকে। আমাদের এখানে যারা ফেসবুকে রয়েছেন তাদের সাথে আমরা কথা, তাদের যে কমেন্ট গুলো রয়েছে সেই কমেন্ট গুলো আমরা একটু পড়তে চাই। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অলরেডি অনেকেই জানাচ্ছেন হ্যালোউইনের শুভেচ্ছা তো জানাচ্ছেনই, এবং আমরা আরো একবার যারা এখানে যারা এখানে কমেন্ট করছেন, যেমন এস আরিফ, লামিয়া তাবাসসুম সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন আমাদের এইখানে। তাদেরকেও আমি জানাচ্ছি অনেক ধন্যবাদ যারা ফেসবুকে এখন আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সুমন হক এই মুহূর্তে আমাদের লিখছেন যে তার কাছে ঘটনা রয়েছে। যদি ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন, ভূতফম আমাদের রেডিসিটি.fm এই অ্যাড্রেসে। এছাড়াও দেখতে পাচ্ছি সাদ হোসেন হৃদয় আমাদের সাথে রয়েছেন, অনেকদিন পর তিনি ভূতফম শুনছেন। আমাদেরকে এভিল লাইভ আমাদের সাথে রয়েছেন এবং তিনি বলছেন ভয়ে চোখ বন্ধ করে ভূতফম শুনছেন তিনি। মোহাম্মদ রাফি খান আমাদের সাথে রয়েছেন, HM সাদ্দাম আমাদের সাথে রয়েছেন, আছেন তাশা রোজ। এছাড়াও দিন রাত্রির গল্প আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে নুসরাত রিয়া। এছাড়াও MD আশরাফুল সিদ্দিক শিশির আমাদের সাথে রয়েছেন। দেখতে পাচ্ছি হাসান হাবিব ইমন সহ আরো অনেকে। যারা আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/veridasity এবং www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি আবারও ঘটনায়, এবং এখন আমরা যে ঘটনাটি শুনবো সেটা হচ্ছে আলিফের কাছে শুনবো। আলিফ বলছে আমরা এখন শুনবো ফারহানের কাছে। কোথাকার ঘটনা এটা আমরা একটু বলে দিই সবাইকে। এই ঘটনাটা হচ্ছে একটা বট গাছকে নিয়ে, তাই না? এই বট গাছটা কোথায়? এক্স্যাক্টলি ভাইয়া, এই বটগাছটার ঘটনা আমাকে শেয়ার করেছে আমার একজন ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ওর হচ্ছে দেবাশিস, এবং এটা কলকাতার একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। ওকে, সো কলকাতার আমরা জানি যে অনেক ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের অনেক লিসনার আমাদেরকে শোনেন, রেগুলার শোনেন তারা, এবং মিস করেন না। বাট আজকে কোনো ঘটনা তাদের জন্য, মানে তাদের এলাকার কোনো ঘটনা আজকে এখনো পর্যন্ত ছিল না, বাট এখন চলে আসলো এই ঘটনাটা। একটা বট গাছের কাহিনী, সেই কলকাতায় অবস্থিত। কলকাতা শহরে বট গাছ খুব ভাবা যায় না, কিন্তু মানে ঢাকা শহরে বট গাছ যেরকম রেয়ার হওয়ার কথা সেরকম কলকাতা কিন্তু খুব। সেটাই। আর আমাদের পুরান ঢাকাতেও কিন্তু এরকম ভাই বেশ কিছু মানে প্লেস রয়েছে যেখানে মানে ওইখানে মানে তার জিনিসগুলো ফেভারিট একদম এরকম বট গাছ নাম দিয়ে। তারপর মিরপুরেও কিন্তু বেশ কিছু লোকেশন রয়েছে যে জায়গাগুলোতে মানে বট গাছ মানে বটতলা নামে পরিচিত কিছু জায়গা। তো এরকম কিন্তু আমাদের দেশেও কিন্তু অনেক জায়গা রয়েছে, বিশেষ করে আমাদের ঢাকা শহরে। আচ্ছা, তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো মানে সেটা আমি আপনাকে একটু বলবো যে মানে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকের এই স্পেশাল এপিসোডে ইনভাইট করার জন্য। আর আমরা যথেষ্ট এনজয় করেছি এখন। আর আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমাকে যে ঘটনাটা শেয়ার করেন সে হচ্ছেন আমার একজন ফেসবুক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে দেবাশিস এবং ও থাকে কলকাতায়। আর ও আমাকে যে ঘটনাটা শেয়ার করে সেটা হচ্ছে কলকাতার কোন একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ঘটনা। এবং এই গ্রামে যে শ্মশান ঘাটটা আছে, মানে সব থেকে বড় যে শ্মশান ঘাটটা, সেই শ্মশান ঘাটটাকে সবাই যেটা বলে যে হ্যাঁ, এই গ্রামে সব থেকে যে বড় শ্মশান ঘাটটা সেটাকে সবাই মানে এক নামে চিনে থাকে, যে মানে মহাশ্মশান নামে চিনে থাকে। এবং এই মহাশ্মশানের অবস্থিত ঠিক নদীর একটা পাড়ে, এবং এই নদীর পাড়ে যে শ্মশান ঘাটটা সেটার পাশে রয়েছে একটি পুরনো মন্দির। আচ্ছা, এবং এটা হচ্ছে কালী মন্দির নামে পরিচিত। এই মন্দিরটা কালী মন্দির নামে পরিচিত সেই গ্রামে। এবং এই মন্দিরটা এবং যে শ্মশান ঘাট এই দুটার মাঝখানে রয়েছে অনেক পুরনো একটি বট গাছ। আচ্ছা, আর আমি এখানে একটা কথা বলবো যে এখানকার যারা লোকাল রয়েছেন তারা যেটা করতেন যে
যখন কোনো লঞ্চ অথবা কোনো নৌকা ঘাড়ে এসে ভিড়ত, তখন ওখান থেকে যারা যাত্রীরা নেমে আসতো তারা যখন গ্রামের দিকে চলে যেতেন, তারা ম্যাক্সিমাম সবাই যেটা করতেন যে শ্মশানের পাশে তেঁতুল গাছ তলা একটা মানে জায়গা ছিল, সেইখান থেকে তারা ক্রস করতেন। তেঁতুল গাছ তলা। হ্যাঁ, এখান থেকে তারা ক্রস করতেন। আর শ্মশানের পাশে যে বট গাছটা এবং মন্দিরের সাথে যে বট গাছটা, মানে এখান থেকেও আসলে গ্রামের দিকে যাওয়া যায়, কিন্তু মানে ম্যাক্সিমাম টাইম তারা এই রাস্তাটা ইউজ করতেন না। তারা জানতেন যে মানে এখানে একটা মিথ প্রচলিত হচ্ছে তাদের এই বট গাছটা সম্পর্কে। আমি মিথটার কথা একটু পরিচয় দিব আপনাদেরকে, যে এখানে যে কালী মন্দির, যে মন্দিরটার কথা আমি বললাম, এখানে যারা পুরোহিত থাকেন প্লাস এই গ্রাম অঞ্চলে যারা মানে থাকেন, তারা সবাই এই বট গাছটাকে একটা কার্সড মনে করে, মানে অভিশপ্ত একটা বট গাছ মনে করে। এবং এটা কখন থেকে অভিশপ্ত, কিভাবে অভিশপ্ত হলো, সেটা সঠিক ইনফরমেশন কেউ জানে না আসলে, কারণ অনেক পুরনো বট গাছটা। তবে এখানকার যারা অনেক পুরনো তাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলেন যে কোন এক সময় কোন একজন মানে কোন এক বৃদ্ধ মহিলা, বৃদ্ধ ঠিক বলা যাবে না, মানে মাঝ বয়স থেকে আরো বেশি হবে, মানে 50 হবে এরকম হবে, এরকম একজন মানে কোন একটা পাগল মহিলা এখানে থাকতো এই বটগাছটা নিচে। এবং সে একদিন নাকি মানে সবাই তাকে পায় বটগাছটার সাথে মানে ফাঁসিতে ঝুঁকা অবস্থায়। সবাই ধারণা করে নেয় যে সে সুইসাইড করেছে। এবং এরপর থেকে এই জায়গাটাতে মানুষ অনেক কিছু দেখা শুরু করে, এবং এখানকার লোকাল যারা, তারা এটাকে বিশ্বাস করে যে সেই হয়তোবা সেই মানে যে মহিলাটা মারা গিয়েছে তারই হয়তো কোন বিদ্রোহী আত্মা এই বটগাছটা থেকে গেছে, এবং সেটা আর কখনো যায়নি, এবং যেটা সময় যাচ্ছে এবং সেটা আরো শক্তিশালী এবং ভয়ানক হচ্ছে এবং মানুষের ক্ষতি করে যারা এই পডকাস্টটা নিচে আসে। বিশেষ করে বিকেলের পরপর যে সময়টা এবং সন্ধ্যার পরপরে মানে রাতের দিকে যে সময়গুলা, এই সময়গুলা এই জায়গাটাতে কেউই আসে না বলতে গেলে। আচ্ছা, আর আর আশেপাশে যে গ্রাম অঞ্চলে যারা আছেন তারা সবাই যেটা করেন যে ওই শ্মশানের রাস্তাটা সবাই ইউজ করে। তো এরকমই গ্রামের একজন মানে বাসিন্দা এরকম তার ফিরতে ফিরতে মানে তার ঘাটে ফিরতে ফিরতে বেশ রাত্র হয়ে যায়, এবং সেটা ছিল অনেক প্রচন্ড ঝড় বৃষ্টির রাত। আচ্ছা, এবং যেটা হয় যে সে যখন নৌকা থেকে নেমে মানে ওই মহাশ্মশানের রাস্তাটা দিয়ে যাবে, তখন সে যেটা দেখে যে অনেক ঝড়ে অনেক বড় একটা গাছ ওই মহাশ্মশানের গাছ মানে রাস্তাটার মাঝখানে তেঁতুল তলা যেটা এখানে পড়ে আছে, মানে মনে হচ্ছে যে রাস্তাটা বন্ধ করে রাখছে কেউ, মানে কোন একটা গাছ রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো উনি তখন বেশ ভয় পেয়ে যায় যে ঘটনা কি, আমি তখন এই গাছটাকে মানে মানে পার করে ওভাবে যেতে পারতেছি না ওই পাশটাতে। তো সে যখন চিন্তা করে আমার তো একটা রাস্তাই খোলা, এবং সেটা হচ্ছে সেই যে বটতলা, সেই বটতলা দিয়ে চলে আসতে হবে তাকে, আর কোনো রাস্তা তার কাছে নেই। সে যেহেতু এখানে গ্রামে থাকে, সেই মিথ্যা প্রচলিত ছিল, সেও জানতো, এবং এখানে অনেক কিছু দেখেছে বটগাছতলায় মানুষ। তো সে যেটা করে যে সাহস করে বটতলা দিয়ে যায়, এবং সে যখন ওই বটতলা রাস্তাটা দিয়ে যেতে থাকে মানে বটগাছটার নিচে আসতে থাকে, তখন হঠাৎ করে যেটা হয় যে বটগাছটার ঠিক উপর থেকে কিছু ঝনঝন করে শব্দ তার কানে আসে, এবং সে যখন ভালো মতো খেয়াল করে সে দেখে যে তার সামনে কতগুলো কয়েন উপর থেকে পড়তেছে, মানে অনেকটা পয়সার মতো কিছু একটা উপর থেকে কেউ ফেলতেছে তার উপরে। আচ্ছা, এবং সে যখন ভালো মতো হাতে নিয়ে সেটা দেখে যে এগুলো একটা কয়েন, মানে তখনকার সময়কার কোন একটা কয়েন ছিল আর কি, এটা মানে এটাকে মানি বলতে পারি আমরা, ঠিক আছে, সেই সময়ের সময় যখন এই ঘটনাটা ঘটে। এবং সে যেটা করে যে দেখার পরে তার বেশ জিনিসটা আমার অবাক লাগে যে উপর থেকে কে এরকম কয়েন ফেলতেছে। সে মনে করে যে এটা কোনো একটা গুপ্ত ধন হবে যেটা পেয়ে গেছে, গিফট হিসেবে পেয়েছে হয়তো বা কোনো একভাবে। যেটা করে যে তার মধ্যে লোভ মানে জন্ম নেয়, হ্যাঁ জন্ম নেয়, এবং সে যেটা করে যে ওই কয়েন গুলোকে সে পকেটে তুলে নেয় এবং সেটা নিয়ে বাসায় চলে যায়। আচ্ছা, আর এখানে রাসেল ভাই আমি একটা কথা বলবো যে এই বট গাছটাতে কিন্তু আরো অনেক জিনিসের কথা প্রচলিত। মানুষ অনেক সময় এখান থেকে ক্রস করার সময় দেখে যে ফাঁকির যে দড়িটা সেটা ঝুলতেছে, আবার অনেক সময় যেটা মানে বলে যে উপর থেকে পানির মতো কিছু একটা তাদের উপর পড়ে, এবং তাদের যখন কোনো আলোর কাছে যায় তখন তারা দেখে যে এটা কোনো পানি ছিল না, ব্লাড ছিল আসলে। যখন বুঝতে পারে, হ্যাঁ এরকম অনেক কিছুই এই বটগাছতলায় মানুষের সাথে হয়েছিল। তো আমি যার ঘটনা বুঝছি, সে যখন এই কয়েনগুলোকে তার পকেটে নিয়ে বাসায় যায়, এবং সে এই কথা কাউকে বলে না, সে মনে করে এটা একদমই গুপ্ত ধনের মধ্যে কিছু একটা, এবং সেটা কাউকে শেয়ার করে না। এবং যেটা করে যে এই কয়েনগুলোকে কোনো একভাবে সে এক্সপেন্স করে, মানে খরচ করে ফেলে আচ্ছা কোন একটা খাতে, এবং সে খুব খুশি যে সে অনেকগুলো এরকম কিছু পেয়েছে, এটার উপর খরচ ফেলে ফেলেছে সে। কিন্তু এরপর থেকে আসলে মেন ঘটনাটা শুরু হয়, এবং এরপরে যেটা হয় বেশ কয়েকদিন কেটে যায় এই জিনিসটাকে মানে এক্সপেন্স করার পরে, বেশ কয়েকদিন আরো কেটে যায়, এবং বেশ কয়েকদিন যখন কেটে যাওয়ার পরে একদিন সে তার রুমের ভিতরে রাত্রে ঘুমাচ্ছিল, এবং হঠাৎ করে যেটা হয় যে তার
রুমের বাইরে যে দরজা, সেটাকে মনে হচ্ছে বাইরে থেকে অনেক জোরে জোরে কেউ রং করতেছে। এবং সে যখন দরজাটা খুলে দেখে যে বাইরে কিচ্ছু নেই। তো এইভাবে আসলে ঘটনাগুলো শুরু হয়। এবং এরপরে যেগুলো হতো যে সব থেকে ভয়ের বিষয় যেটা ছিল, সে যখন রাত্রে ঘুমাতে যেত সে অদ্ভুত কিছু ভয়ানক স্বপ্ন দেখতো। আচ্ছা। এবং স্বপ্নগুলো হচ্ছে এইরকম যে একটা অনেক বড় খালি প্রান্তর, আকাশটা একদম মেঘাচ্ছন্ন একটা আকাশ, এবং সেই বটগাছটা, যে বটগাছটার নিচ দিয়ে সেই কয়েনগুলো পেয়েছিল, সেই বটগাছটা, এবং সেই বটগাছটার সাথে একদম অনেক জোরে বাঁধা, মানে টাইট করে বাঁধা সেই বটগাছটার সাথে। এবং 3 থেকে 4 জন অনেক লম্বা লম্বা, 10 ফুটেরও বেশি লম্বা লম্বা কিছু ভয়ানক দানবের মতো চেহারা, মানে বার্ন চেহারা, মনে হচ্ছে চেহারাগুলো পুড়ে গেছে, এরকম কিছু বার্ন চেহারা, মানে দৈত্যের মতো অনেকগুলো লোক, এলোমেলো চুল, ভয়ানক শব্দ করে তাকে চাবুকের মতো কিছু একটা দিয়ে তাকে প্রচন্ড জোরে মানে প্রহার করতেছে। সেই জিনিসটা স্বপ্নে দেখে, এবং তার যখন ঘুম ভাঙে সে দেখে যে তার বডিতে অনেক জায়গায় এরকম স্ক্র্যাচ পড়ে গেছে, মানে চাবুক দিয়ে বাড়ি দিলে যেরকম দেখা যায় না, এরকম বেশ কিছু বডিতে বিভিন্ন জায়গায় সাইন পায়। তো তখন থেকে সে বেশ ভয় পাওয়া শুরু করে, এবং তখন সে বুঝতে পারে যে হয়তোবা এটা তার, মানে এই কয়েন গুলো তার এভাবে মানে নিয়ে আসাটা উচিত হয়নি আসলে। আচ্ছা। এরপরে যেটা হয় যে সে আস্তে আস্তে মানসিক ভাবে বিকারগ্রস্ত হতে থাকে, এবং লাস্টলি যেটা হয়, এবং যেটা হয় যে সে যে রুমটাতে মানে রাত্রে থাকতো, সেই রুমটার মানে দরজা, যে জানালা দিয়ে মানে লতাপাতার মতো কিছু জিনিস, মানে পাতার মতো কিছু জিনিস মনে হচ্ছে তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে, তার গলায় ব্যাগ দিচ্ছে, এরকম কিছু মানে সে ফিল করতো। যখন লোকজন তার রুমের ভিতরে আসতো, দেখতো যে অনেক বট গাছের পাতা তার রুমে পড়ে আছে, কিন্তু এরকম কিছু নেই। আর সব থেকে ভয়ানক বিষয় ছিল তার রুমের যে দেয়ালটা ছিল, সেখানে যখন তার মারতো তখনই দেখতো যে সে অনেক বড় বড় হাতের, মানে রক্তের মধ্যে হাত দেওয়ার পর যদি সেটাকে আমরা দেয়ালে ছাপ দিই যেরকম হবে না, সেরকম হিউম্যান হাতের মতোই, কিন্তু অনেক বড় বড় সেগুলা দেয়ালের মধ্যে রক্তের ছাপগুলা। এগুলো দেখতে দেখতে সে মানে যখনই কাউকে বলে যে তোমরা এসে দেখো, দেখে যে কেউ নেই, কিন্তু সে দেখতে পায় এটা। তো এরকম করতে করতে একসময় সে মানসিক ভাবে অনেক বিকারগ্রস্ত হয়ে যায়, এবং একটা সময় যেটা হয় যে সে সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। এবং ওখানকার যারা তার যে ছেলে ছিল, সেও নাকি দেখেছে যে তার রুমের ভিতরে বটের পাতা পড়ে আছে। এগুলো কোথেকে আসলো, এটার কেউ জানে না, explanation কেউ কেউ জানে না। খুবই অদ্ভুত ঘটনা। হ্যাঁ, মেইনলি এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন একটা অডিও ক্লিপে যাব, এবং তার আগে আমরা জানিয়ে দিই যে আপনারা যারা SMS করতে চান, আগে ব্রেকের পরে অডিও ক্লিপ বাজবে। হ্যাঁ, আমরা একটা ব্রেকে যাবো এবং ব্রেকের পর একটা অডিও ক্লিপ বাজবে। আপনারা যারা এর মধ্যে আমাকে SMS করতে চান তারা SMS করুন, মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhfm@radiofursty.fm, which is BHWTFM@radiofursty.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনার ঘটনাটা স্টুডিওতে শেয়ার করবেন, নাকি আপনারা চান যে আপনাদের ঘটনাটা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছে তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন সরাসরি আমাদের কাছে। আর আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofursty এবং www.facebook.com/fursty. আমরা আপনারা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, এবং তারপর একটা অডিও ক্লিপ বাজবে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। একটা কথা শুধু জানিয়ে দিই যে আমরা এখানে এখন ফুর্তি, the night comes alive with Gramophone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাকিবুল আলম চরণ বলছি। রাসেল ভাই, আমি আজকে আপনার সাথে যে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব, সেটা আমার সাথে লাস্ট 2.5 months ago এরকম আগে আমার সাথে ঘটে। আমি, আমার একজন কলিগ আর একটা ছোট ভাই মিলে আমরা একটা সিটিতে একদিনের ট্যুর করি। সেটা পোর্ট আর্থার ইন টেক্সাস। পোর্ট আর্থার টেক্সাস, এটা টেক্সাসের ঠিক লাস্টের দিকে অবস্থিত, এবং বলে রাখা ভালো যে গালফ অফ মেক্সিকো এটার সাথে অ্যাটাচ। তো যাই হোক, আমাদের স্কেজুল অনুযায়ী আমরা সেখানে আমরা রাত 12টার দিকে বাই বাসে সেখানে যাই। সেখানে যাওয়ার পরে আমাদের সাথে কোনো ভেহিকল না থাকায় ওখানে আমরা অনেক ট্যাক্সি খোঁজাখুঁজি করি, এবং ওখানে যাওয়ার পরে আমরা জিনিস ডিসকভার করি যে পোর্ট আর্থার সিটিটা খুবই ছোট একটা সিটি এবং খুব নির্জন একটা সিটি। তো যাই হোক, আমাদের সাথে আরেকটা প্যাসেঞ্জার ছিল, সে সেখানেই নেমেছে। তো তাকে রিসিভ করার জন্য একটা লোক আসে, এবং আমি তাকে আমাদের সিচুয়েশন বলি যেরকম আমাদের সাথে কোনো ভেহিকল নেই, তুমি কি আমাদেরকে কোনো আশেপাশে কোনো মোটেলে রাইড দিতে পারবা কিনা। তো সে আমাকে বলে ঠিক আছে, ওকে, পাশে একটা মোটেল আছে বিচের সাথে,
ওখানে চলো, ওখানে আমি তোমাদেরকে নামাই দিব। তো আমরা প্যাকেজ ট্যাকেজ নিয়ে তার সাথে চলে গেলাম। তো ওখানে যাওয়ার পরে আমরা একটা মোটেলে উঠলাম। মোটেলটা নিউ কনস্ট্রাক্টেড মোটেল। আর মোটেলটার নাম আমি বলতে চাচ্ছি না, কারণ মোটেলটা নাম ব্র্যান্ডটা হচ্ছে ইউএসএ তে খুব ফেমাস একটা ব্র্যান্ড, বাট তার একটা ব্রাঞ্চ সেখানে আছে পোর্ট অর্থারে। আমরা সেখানে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা যখন মোটেলে এন্টার করলাম, ফার্স্ট অফ অল সেখানে রিসিপশনটা ঢুকে আমরা বুঝতে পেরেছি যে মোটেলটা এল শেপের। তো আফটার চেক ইন আমরা 3টা সিঙ্গেল রুম নিলাম। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ইন গ্রাউন্ড ফ্লোর, and third one is in the third floor. সো আমাদের ব্যাগেজ নিয়ে আমরা যখন 3জনই, কারণ লিফটটা হচ্ছে একেবারে শেষের দিকে, এবং আমি যে রুমে ছিলাম লাস্টের রুমটা, তার সাথে লিফট এবং এক্সিট ডোর। তো আমরা 3জন সোজা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি। সবাই একসাথে গেলাম। আমি আমার রুমে ঢুকলাম, আমার ছোট ভাইটা সেও একটা রুমে ঢুকলো, এবং পরে লিফট দিয়ে আমার কলিগটা সে তার থার্ড ফ্লোরে চলে গেল। তো অনেক রাত হয়ে গেছে। আমরা আমি জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আমি প্রায় আধা ঘন্টা মতো জেগেছিলাম। তারপরে আমার চোখ ঘুম আসার কারণে মানে চোখটা প্রায় লেগে লেগে আসছিল এরকম অবস্থা। Then I just discovered that someone is just walking around my bed. আমার মনে হচ্ছিল যে কেউ যদি পা ঘেঁষে ঘেঁষে কার্পেটের উপরে হাঁটে, সেরকম একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে, এবং খুবই খুবই লাউড টাইপের আওয়াজ। তো এরপরে আমি আমার চোখটা খুলি, আমি লাইট জ্বালাই, আমি উঠে পড়ি, লাইট জ্বালাই। লাইট জ্বালানোর পরে আমি জাস্ট চিন্তা করি যে মানে আমি কি শুনতেছি, কারণ আমার রুমে তো কেউ নাই। তো আমার ফিল হচ্ছে যে somebody was walking around my bed. So এরপরে জাস্ট কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি বসে থাকি সেখানে, মেঝের উপরে বসে বসে চিন্তা করি। পরে চিন্তা করছি না, আমার ভালো লাগতেছে না, বাট খুব টায়ার্ড ছিলাম। তো জাস্ট আমি 10-15 মিনিট এভাবে মানে হেলান দিয়ে বসেছিলাম। তারপরে আবার লাইট অফ করে দিয়ে রেস্টরুমের লাইটটা জ্বালিয়ে রেখে দরজাটা হালকা খোলা রেখে, আমি যেন রুমে অন্ধকার না থাকে এই জন্য আমি অন্ধকার না করে আমি শুয়ে পড়ি। জাস্ট 5 minutes and 10 minutes gone. দেন আমার ডোরে খুব জোরে জোরে ধাক্কায় একটা আওয়াজ আসে। আমি আবার উঠে লাইট জ্বালায় ডোরটা খুলি। খোলার পরে দেখি যে আমার যে ছোট ভাইটা সে তার রুম থেকে চলে এসেছে এবং খুব জোরে হাঁপাচ্ছে সে। আমি তাকে জিজ্ঞাসা করি, হোয়াটস গোয়িং অন, তুমি এরকম হাঁপাচ্ছ কি জন্য? সে আর কোনো কথা অ্যান্সার না দিয়ে সে আমাকে ধাক্কা দিয়ে মানে আমার রুমে ঢুকে সাথে দরজাটা বন্ধ করে দেয়। এবং সে তখন মানে মানে ঠিক নর্মাল না, সে খুবই মানে মানে আমি তার চেহারা দেখে বুঝতে পারতেছি যে খুব ভয় পাইছে, এবং সে মানে হাঁপাচ্ছে। আমি তাকে বললাম, হোয়াটস গোয়িং অন, কি হয়েছে, বসো। তাকে আমি পানি দিলাম, সে জাস্ট পানি খাইলো। পানি খাওয়ার পরে সে বসে আমাকে বলতেছে, ভাইয়া আমি আমার রুমে থাকতে পারবো না। আমি বললাম, কেন, কি হয়েছে, কোনো সমস্যা? সে আমাকে বলছে যে ভাইয়া আমি আমি 1 ঘন্টা ধরে আমি শুয়ে আছি, আমার ঘুম আসতেছে না, কিন্তু আমি লাস্ট 15 মিনিট ধরে আমার রুমের ভিতরে হঠাৎ আমার চারিপাশের দেয়ালে কেউ জানি হাত দিয়ে জোরে জোরে মানে ধাক্কাচ্ছে। ইভেন আমি আমার গেটেও আমি আমার ধাক্কানোর শব্দ পাইছি। তো আমি এটা শোনার পরে আমি তাকে বললাম যে দেখো, আহ, এরকম এক্সপিরিয়েন্স তো কিছুক্ষণ আগে আমার সাথে হয়েছে। আমি শুয়েছিলাম, মনে হচ্ছে যে আমার চারপাশ দিয়ে কে যেন হাঁটতেছে। তো সে আমাকে বললো যে ভাইয়া তাহলে আপনি এক কাজ করেন, আপনি ম্যাক্সকে কল দেন, যে আমার কলিগ। তো সাথে সাথে আমি ম্যাক্সকে কল দিলাম। সে ঘুমাইছিল, সে ফোন ধরে বলছে যে এভরিথিং ইজ ওকে। আমি বললাম যে আমি তাকে কোনো কিছু বলিনি, জাস্ট আই ওয়াজ আস্কিং এভরিথিং ইজ ওকে অর নট, ইউ ওকে? তো সে আমাকে বললো যে হ্যাঁ আমি তো জাস্ট ঘুমাচ্ছিলাম, কি হয়েছে? আমি বললাম যে না, আমরা জাস্ট ঘুমাচ্ছিস না, আমি আমি এবং আমরা একটু বাইরে বসে আছি, বাইরে যাব। তো তুমি কি আর আমাদের সাথে? বলছে যে না, আমি ঘুমাচ্ছি। তো আমি বলছি ঠিক আছে, ওকে, জাস্ট কন্টিনিউসলি। তো আমরা কি করলাম, আমরা তখন রুম রুম থেকে বের হয়ে আসলাম। ও তো ওর রুমে যাবেই না। আমি ওকে নিয়ে বাইরে আসলাম। বাইরে আসে আমরা জাস্ট একটু স্মোক করলাম। দেন কিছুক্ষণ পরে আমি বললাম যে চলো তুমি তোমার রুমে যাও, আমি রুমে চলে যাই, কারণ অনেক আমরা জার্নি করে আসছি, আমাদের ঘুমাইতে হবে। তো ও বলছে যে ভাইয়া আমি আপনার সাথে ঘুমাবো। আমি বললাম যে দেখো, একটা সিঙ্গেল রুম সিঙ্গেল বেড কিভাবে সম্ভব? তো বলছে যে না ভাই, আমি দরকার হলে আমি নিজে শুবো, তবুও আমি আপনার সাথে থাকবো। আমি 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 আমার রুমে ব্যাক করতে পারবো না। তো ওর ভয়ের সিচুয়েশন দেখে আমি বললাম ঠিক আছে, ওকে, ম্যানেজ ইট, নো প্রবলেম। তো আমরা রুমে ব্যাক করলাম। আমরা যখন রুম থেকে বাইরে থেকে যখন আমরা রুমে ব্যাক করতেছি, তখন গভীর রাত 2টা 2:30 এরকম হয়ে গেছে।
তো আমরা যখন ঠিক করিডোর দিয়ে হেঁটে আসতেছি, আমরা বুঝতে পারতেছি যে আশেপাশে যে আমরা রুম গুলো ক্রস করতেছি, সেই রুম গুলো থেকে আমরা অনেক আওয়াজ শুনতে পারতেছি। আর এত রাত্রে এরকম মানে কোলাহল প্রতিটা রুমের ভিতরে, এটা ইম্পসিবল। তো অলরেডি আমাদের মনের ভিতরে একটা ভয় চলে আসছে। আর এরকম একটা সিচুয়েশন, আমরা জিনিসটাকে আরো মানে সেন্সিটিভ ভাবে নিলাম। তো সে আমাকে বলতেছে যে ভাই, মানে এত রাত্রে সব রুম থেকে আওয়াজ আসতেছে, মনে হচ্ছে রুমের ভিতরে কেউ আছে, মানে ব্যাপারটা কি? তো আমি বললাম যে দেখো, ওর নাম তৌহিদ ছিল। আমি বললাম যে তৌহিদ দেখো, আমি আমি রুমে যাব না, আমি সারা রাত বাইরে কাটাই দিব, আমার ঘুম লাগবে না। তুমি যদি চাও তুমি আমার রুমে যাই ঘুমাতে পারো, এবং তুমি যদি চাও তুমি আমার সাথে থাকতে পারো। তো আমরা জাস্ট তখন আমরা করিডোরের মাঝখানে হঠাৎ আমরা একটা আমাদের দুই পাশেই হচ্ছে রুমের ডোর গুলো ছিল। তো একটা রুম থেকে হঠাৎ কুকুরের একটা আওয়াজ আসতো, মানে মানুষ যে পেট রাখে মাঝে মাঝে তারা নিয়ে আসে পেট, তাদের থাকে, কুকুরের একটা আওয়াজ আসলো। তো আমি জাস্ট আই এম সারপ্রাইজড, বিকজ আমাদেরকে যখন চেক ইন করা হয়েছে তখন আমাদেরকে বলা হয়েছে, আমাদের একটা শিট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আপনারা চেক ইন করার পরে আপনাদের কোনো পেটস এখানে আনতে পারবেন না, এবং যদি আপনারা পেটস আনেন আপনাদেরকে $500 জরিমানা করা হবে। ইম্পসিবল। তো আমি তখন সিচুয়েশনটাকে ডিসকভার করে আমি বললাম যে আমি এখানে আর থাকবো না, আমরা চলে যাব। জাস্ট আমি ম্যাক্স কে কল দিলাম, সে আমার কল রিসিভ করতেছে না, আর আমাদের থার্ড ফ্লোরে যাওয়ার মতো শক্তিও না। তো আমরা কি করলাম, আমরা জাস্ট বাইরে চলে আসলাম, আমরা বাইরে বসে আছি। আমি গুগল ম্যাপসে আমি সার্চ করলাম যে আশেপাশে কোনো মোটেল আছে কিনা, এবং আশেপাশে যে মোটেলটা গুলো আছে সেগুলো অনেক দূরে, আর আমরা যে মোটেলে আছি সেটা, যে আমি বলছি গালফ অফ মেক্সিকো, এটা ঠিক সাথেই, বিচের সাথেই, অনেক কাছেই আর কি। তো আমার অন্য কোনো মোটেলে যাওয়া সম্ভব ছিল না ওই মুহূর্তে রাত্রেবেলা। তো আমি বাইরে বসে আছি। তো এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ পরে আহ ম্যাক্স আমাকে ফোন দেয়। ম্যাক্স আমাকে ফোন দিয়ে সে মানে খুব ভয়ে একটা কণ্ঠে আমাকে সে বলে যে তুমি কোথায়? আমি নিচে দাঁড়ায় আছি। তো আহ, আমি বললাম যে আমি তো নিচে দাঁড়ায় আছি, তুমি কোথায়? ও বললো যে আমি তো গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় আছি তোমার রুমের সামনে, তোমার রুম তো লক। আমি বললাম যে হ্যাঁ, আমি বাইরে চলে আসি, কি আমার কাছে আছে? তো সে বললো যে as soon as possible we have to leave this motel as soon as possible। আমি বললাম যে কি ব্যাপার, আমাদের তো ট্রিপ শুরুই হয়নি, এখানে শেষ করবো কিভাবে, কারণ আশেপাশে কোনো মোটেল নাই, অলরেডি সার্চেড। তো সে আমাকে বলে যে আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা বলবো না আমি এখন, জাস্ট তুমি কোথায় আমাকে বলো। আমি বললাম যে আমি সুইমিং পুলের পাশে দাঁড়ায় আছি, মোটেলের ঠিক পিছনের দিকে, তুমি চলে আসো। সে আমার যে পাশে এক্সিট ডোর ছিল আমার রুমের পাশে, সেই এক্সিট ডোর দিয়ে সে চলে এসে আমাকে বললো যে ওয়ার ইজ ইউর লাগেজ, টেক ইট, উই হ্যাভ টু লিভ দিস মোটেল অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আমি তাকে অনেক কিছু কোশ্চেন করার চেষ্টা করতেছি, কিন্তু সে আমাকে কোনোভাবে উত্তর দেয় না, সে প্রচুর ভয়ভীত অবস্থায় আছে। আর আমি বলে রাখি সে একজন হোয়াইট ছেলে, এবং আমেরিকানদের সাধারণত এতটা ভয় পাওয়া মানে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে কোনো কিছু। সে এমন কিছু কিছু দেখছে বা কোনো কিছু এক্সপেরিয়েন্স করছে যে সেটা বলতে চাচ্ছে না। আর মানে সে আমাকে ওই মুহূর্তে সে আমাকে বলছে যে উই হ্যাভ টু লিভ দিস প্লেস। সো আমরা তিনজন একসাথে সবার রুমে এক এক করে যে তিনজন একসাথে আমাদের যেটা ছিল লাগেজ টাগেজ নিয়ে আমরা চলে আসি, এবং ওই সময় চেক ইন অফ ছিল, চেক ইন চেক আউট অফ ছিল, কারণ রিসেপশন তখন খোলা নেই, ছোট একটা মোটেল ছিল। সো আমরা কি করলাম, যে আমাদের রুমের ইলেকট্রনিক কি গুলো প্যাক করে ওখানে রিসেপশনে রেখে জাস্ট নোট রেখে গেলাম যে উই আর লিভিং ফর সাম ইমার্জেন্সি প্রবলেমস। তো এই মুহূর্তে আমরা লিভ কিভাবে করবো, আমরা একটা পাশে একটা সিটি ছিল যেটাকে বলা হয় বৌমাঠ, বৌমাঠ বিডার। তো সেখান থেকে আমরা ট্যাক্সি কল করলাম, সেটা একটা বড় সিটি ছিল, সেখানে ট্যাক্সি কল করলাম। ওখান থেকে প্রায় 30 মিনিট লাগে ট্যাক্সিটা আসতে। আম, আসার পরে আমরা ট্যাক্সিতে করে আমরা ডিরেক্টলি বলি যে উই হ্যাভ টু গো লুজিয়ানা অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো হাউ লং ইট ক্যান বি টেক। তো ও আমাকে বলে যে এখান থেকে প্রায় 2 আওয়ার্স এর জার্নি। তো আমরা ট্যাক্সিতে করে ওখান থেকে সেই দিন রাত্রিবেলা সেখান থেকে লিভ করি। তো এটাই ছিল আমার একটা এক্সপিরিয়েন্স রিসেন্ট। এবং রাসেল ভাই, যেটা আমি লাস্টে বলবো, সেই ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে আমি জানতে পারি, আমরা জানতে পারি যে যে মোটেলটাতে আমরা উঠছিলাম সেটা একটা পুরনো বাড়ি ছিল, অনেক পুরনো একটা বাড়ি ছিল। এবং যে ট্যাক্সি ড্রাইভারটা, সে এই পোর্ট আর্থার, হি ইজ বর্ন এন্ড রেজ ইন পোর্ট আর্থার। সো সে আমাকে বললো যে এরকম ভাইয়া, এই
যে আপনারা যে মোটেলটাতে উঠছেন বিচের পাশে, এটা একটা অনেক পুরনো একটা বাড়ি ছিল। এখানে একটা ওল্ড ফ্যামিলি থাকতো, অনলি একটা ওল্ড লোক এবং একটা তার ওয়াইফ থাকতো। বাড়িটা একটু বড় ছিল, সেটাকে ভেঙে এটা করা হয়েছে এবং এই বাসায় কেউ আসতে পারতো না। এই বাসায় মানে কেউ আসতে পারতো না, কোনো গেস্ট বা তাদের ছেলে মেয়ে পর্যন্ত এখানে আসতে পারতো না। তো তারা পরে এটাকে সেল করে তারা কোথায় চলে গেছে কেউ জানে না। শুধু এখানে যে নতুন প্রপার্টি করা হয়েছে, এখানে যে মোটেলটা করা হয়েছে সেটা নতুন নিউ কনস্ট্রাক্টেড মোটেল করা হয়েছে। এরপরে আমরা ওখানে আর পরে আমি ওর কাছে শুনতেও চাইনি কোনো কিছু, দেন আমরা লুজিয়ানাতে প্যাক করি। এই ছিল ভাই আমার কাহিনী। থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং। নেক্সট আবার কথা হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাস্তার আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বুথ FM এ। এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি, যারা আমাদের SMS পাঠাতে চান তারা চলে যান আপনার SMS ধরে মোবাইলের মেসেজ থেকে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boothfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাগুলো আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। এবং যারা আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio এবং www.facebook.com/bhutfm.russell। আমরা চলে আসছি আরো একবার বাবু ভাইকে সাথে নিয়ে, এবং আজকে চলছে হ্যালোউইনের স্পেশাল ভূত এফএম এবং আমাদের স্পেশাল এপিসোড, এবং আমরা রয়েছি গুলশান একের ন্যান্ডুজে। আপনারা চাইলে এখনো আসতে পারেন। আমরা 3টা পর্যন্ত এখানে থাকবো এবং কালকে রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমরা আবারও থাকবো আপনাদের সাথে। সুতরাং যদি আপনারা চান তাহলে এখানে চলে আসেন। কালকে অবশ্য শো হবে না, বাট আমরা এখানে আসলে আপনাদের সাথে কথাবার্তা হবে, এই আর কি। আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি বাবু ভাইয়ের কাছে এখন ঘটনা শুনতে। এবং বাবু ভাই, এই ঘটনাটা কোথাকার একটু যদি আমাদের আগে ভাই, এটা ফ্লোরিডার ঘটনা। এটা ইউনাইটেড স্টেটস এর ফ্লোরিডার ঘটনা। ওকে। বয়েন্টন বিচ এলাকার। ওখানে আপনার একটা বড় পুকুর ছিল এবং পুকুরটার আশপাশে হচ্ছে আপনার সুগার কেন ফিল্ড এলাকা। হ্যাঁ, মানে আর তার মাঝখানে একটা বড় পুকুর এবং পুকুরটার পাশে একটা বাড়ি ছিল আর কি। তো এই কারণটা আমাকে বলেছে গ্যারি নামে একজন। হ্যাঁ, হি ওয়াজ এ নোন পারসন টু মি। আমাকে চিনতাম গ্যারিকে আগে থেকে। রাইট, গ্যারি বলেছিল আগে। তো ওই পুকুরটার পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে আপনার একটা বাবা মা আর একটা মেয়ে থাকতো আর কি। তো মেয়েটা কোনো একটা কারণে বাবা মার উপর রাগ করে মানে ঝগড়াঝাটি করে এবং সে মানে খুব জিদ করে পুকুরের মধ্যে আপনার শুয়ে থাকা আর কি, জিদ করে। আচ্ছা। এবং বেদের বসে শুয়ে থাকতে থাকতে এক সময় সে আর মানে শি ফেল কোল্ড এন্ড শি কুড নট গেট আপ। সে উঠতে পারে নাই, ঠান্ডা ফিল করে এক সময় সে ওখানে তলিয়ে যায়। আচ্ছা। এবং সে মারা যায়। পরবর্তীতে তার লাশটা পাওয়া যায়। তো এরপর থেকে যে ঘটনাটা হয় যে ওখানে ওই বয়েন্টন বিচে যে পুকুরটাতে, ওটার যে ওই বাড়িটাতে আর কেউ থাকতো না, বাড়িটা প্রায় অ্যাবান্ডন হয়ে গিয়েছিল, ওখানে কেউ যেত না। তো ওই বাড়িটার আশেপাশে যে জায়গাটা, সেখানে গেলে মানুষ একটা ভয় পেত, একটা মানে গা ছমছম করা পরিবেশ হতো। ঘটনাটা গ্যারি যখন আমার বলে, গ্যারির এক্সপিরিয়েন্স করা প্রথম জিনিস, গ্যারিরা খুব ইয়াং ছিল তখন, টিন এজ ছিল ওরা। তো বেড়াতে গিয়েছিল ওখানে আপনার ওই জায়গাটাতে, এবং তারা ফ্রেন্ডরা গ্যাদার করতো, সিগারেট টিকেট খেতো এক জায়গায় বসে আর কি, স্মোক করতো। তো ওই জায়গাটা আর কি ভৌতিক, এদের মধ্যে একটা আলোচনা হয় যে এখানে কোন কোন ভৌতিক স্পট আছে। তোর মধ্যে একজন বলে যে বয়েন্টন বিচের অমুক জায়গাটার মধ্যে এরকম জিনিস আছে। তো গ্যারি ইন্সপায়ার্ড ওদের সাথে ওখানে যায়। ওরা ওখানে খুব আড্ডা মারার পরে ওই পুকুরটার কাছে যায়। তো গ্যারি বলে যে পুকুরটাকে আমি যা দেখেছি, তার পাশে হচ্ছে সুগার কেন ফিল্ড, বাম পাশে বেশ উঁচু একটা জায়গা, মানে দেখলে বোঝা যায় না যেটার মাঝখানে পুকুর আছে। মাটি মনে হচ্ছে বাম পাশে বালির একটা ঢিবির মতো। আচ্ছা। তো ওই ঢিবি দিয়ে উঠে গেলে দেখা যাচ্ছে যে একটা পুকুরটা বেশি নিচে, আর চারিপাশে এক কোণা দিয়ে, পুকুরের এক কোণায় হচ্ছে একটা জংলা মতো আছে, গাছপালা হয়েছে, ওখানে বাড়িটা পুরোনো সেই বাড়িটা আছে। তো ওকে ওর ফ্রেন্ডরা বলে যে ওখানে উঠলে তুই যদি বাড়িটায় যেতে পারিস তাহলে মনে করবো যে এই অনেক কিছু পারিস আর কি, মানে ওর সাথে একটা বাজি লাগে আর কি। তো বাজি লাগার পর গ্যারি বলে যে আই ক্যান ডু দ্যাট, এটা মানে এরকম আমার কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ, আই ডোন্ট বিলিভ ইন দিস থিং, ভূত টুত কি আছে, আই ডোন্ট বিলিভ ইট। তো যেটা করে, ও বন্ধুরা বলে কি তোকে কিন্তু আমরা ফেলে চলে যাবো। তো বলে আচ্ছা ওকে, ইউ ক্যান ডু দ্যাট, আমাকে ফেলে চলে যেতে পারো। তো ওকে রেখে ওরা চলে
দূরে চলে যায় আর কি। তো ও বলে যে আমি ফিল করলাম যে গাড়িটা আস্তে আস্তে চলে গেল, আমার বন্ধুরা মানে ট্রাকে করে আসছিল, ওই ট্রাক আস্তে আস্তে চলে গেল, শব্দও পেলাম যে ডার্ট রোড দিয়ে উঠে গেল। তো ঠিক ওরা যখন চলে গেল তখন আমার কাছে ভয় লাগা শুরু করলো। রাত 2টোর মতো বাজে তখন, মানে ইট ওয়াজ লাইক রাত 2টো বেজে গেছে, মানে মানে একদম নিশুতি রাত, এবং আশেপাশে আলোর কোনো চিহ্ন নেই, ঝিঝি পোকা ডাকতেছে, এবং তখন সে ভয় পাওয়া ফিল করে আচ্ছা শুরু করে। আচ্ছা মানে তারপরে যেহেতু ফ্রেন্ডের সাথে বাজি লাগছে, তো আমার তো যেতেই হবে, তো আমি হাঁটি। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে মিথ্যা কথা এইসব ব্যাপারে ওরা খুব কম বলতো ভাই। হ্যাঁ, মানে আসলে আমাদের দেশে দেখা যাচ্ছে, আমি বলি আর কি, একটা কিছু না করে আমরা করে ফেলেছি, ওখানে কিন্তু এই প্রবণতাটা কম। তো বাজি লাগছে ফ্রেন্ডদের সাথে, যেতে পারলে যাবে, না যেতে পারলে বললো যাই নেই, ঠিক আছে। আচ্ছা সো হাঁটা ধরে, হাঁটতে 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 ও কর্নারে চলে যায়। মানে ওকে ওই ডেস্টিনেশনে পৌঁছাতে হলে পুকুরের এক কর্নারে যে আবার লেফট টার্ন নিয়ে যেতে হবে আর কি। আচ্ছা তো এইভাবে সে হাঁটছে, হেঁটে হেঁটে যাচ্ছে। তো যখন এই কর্নারে চলে আসছে তখন সে দূর থেকে দেখতেছে যে ওইখানে একটা আলোর মতো। তো আলোটা হচ্ছে, ঠিক ও বলছে যে তুমি যদি কোনো পাতলা কাপড় বা নেটের কাপড়ের উপর থেকে কোনো রূপালী মানে সাদা টাইপের লাইট জ্বালাও, জাস্ট লাইক দ্যাট, এরকম একটা আলো বাতাসের মধ্যে যেমন একটু ঝুলতেছে। তো ও মনে করে যে এটা তার একটা ইলিউশন, যেহেতু স্মোক করছে, হতে পারে ইলিউশন হতে পারে। তো ও মানে একটু তাকা থেকে আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে দেখে না, এখানে ইলিউশন হওয়ার কোনো কথা নেই, যেখানে আলো হচ্ছে তার আশেপাশের জায়গাটা বেশ আলোকিত হয়ে যাচ্ছে, প্রায় 1 ফিট মতো। তারপর দেখে আলোটা আস্তে আস্তে আসছে, সামনের দিকে আসছে। তো চিন্তা করে এটা কি মানে এমন হতে পারে কোনো ফসফরাসের আলো বা কিছু, সেটাও না। তারপর হাঁটতে হাঁটতে ও যখন কর্নারে চলে আসে তখন সে বুঝতে পারে ওইটা তো মনে হচ্ছে আলোটা হচ্ছে একটা মানুষ, মানুষটার গাত থেকে আলো বেরোচ্ছে। এবং দ্যাট ইজ লাইক আপনার মানে কোনো মানুষ যদি গ্লিট করতে থাকে বা কোনো মানুষ গ্লোয়িং কোনো মানুষ থাকে যার গা থেকে আলো বেরোচ্ছে, এরকম একটা মানুষ হেঁটে হেঁটে আসতেছে। এবং আরো যখন কাছে আসছে, প্রায় আরো ধরেন ওই ডিস্টেন্স থেকে আরো 200 ফিট হচ্ছে, তখন সে দেখে বুঝতেছে এটা একটা মেয়ে মানুষ। একটা মেয়ে আচ্ছা একটা নাইট গাউন টাইপের পরে আসছে এবং মনে হচ্ছে তার গা থেকে আলো বেরোচ্ছে। সে গ্যারি দৌড় দেয়, সে দৌড় দিয়ে আসে, এসে মানে আপনার নিচ দিয়ে নেমে আসে, নেমে এসে হাতছে পাচ্ছে এক সময় যে দেখে যে ওর বন্ধুদের গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে দূর থেকে, ওরাও আসে, এসে বন্ধুদেরকে বলে এরকম দেখ। তারপর গ্যারি ঘটনা বলে আমি আমার ফ্রেন্ড রয়কে নিয়ে ওই জায়গায় যাই। তো যখন আমরাও জায়গাটায় যাই, ঠিক ওই সেম ডার্ট রোড ওখানে আবিষ্কার করি, এবং ডার্ট রোড আছে, ঠিক সেই সুগার ক্যান ফিল্ড আছে, এবং সেই পুকুরটার যে উঁচু ঢিবিটা সেটাও দেখি, এবং ওই ঢিবিতে উপরে উঠি। ওঠার পর দূরে দেখি সে বাড়িটা আছে। বাট আসলে রাসেল ভাই মানে আর কি, আসলে আমাদের সময় সুযোগ হয়নি ওই কাছাকাছি দিয়ে কিছু দেখা যায় কিনা এরকম দেখা। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য বাবু ভাই, এবং আশা করছি যে আমরা আপনার কাছ থেকে পরবর্তী আরো ঘটনা শুনবো। আমরা চলে যাব আমাদের এইখানে ন্যান্ডোজের যে অতিথি আছেন একজন, এর আগেও আমাদের এখানে এসেছেন, আজকে তিনি এসেছেন, তিনি আমাদের কাছাকাছি একটা হসপিটালের ডক্টর। আমরা আপনারা সবসময় ডাক্তারদের কাছ থেকে ঘটনা শুনতে পছন্দ করেন, সো তিনি আজকে আবারও এসেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে তাকে পেয়ে যাবো, এবং এই সময়টাতে আমরা একটু আপনাদের এসএমএস পড়ি। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এসএমএস করেছেন এমডি শরীফুল ইসলাম, এছাড়াও তৌহিদ ময়মনসিং থেকে এসএমএস করেছেন, নাহিদ সাভার থেকে আমাদের এসএমএস করেছেন, সাকিব আমাদের এসএমএস করেছেন, লাস্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, জিয়াউদ্দিন ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন রিমু, শাইফুল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে টুম্পা সিলেট থেকে, এছাড়াও জনি আমাদের এসএমএস করেছেন কে এম রাফসান রাজশাহী থেকে, এবং লাস্ট স্টোরিটা প্রশংসা করেছেন রবিউল পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে আমাদের এসএমএস করেছেন, লাকি আমাদের এসএমএস করেছেন, রেগুলার আমাদের লিসনার, তিনি জানিয়েছেন। FM ইমরান খান আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আয়েশা লিখেছেন আই লাভ ভূত FM, এছাড়াও আমাদেরকে জুয়েল এবং হাফিজুল এসএমএস করেছেন, বাবু যশোর থেকে আমাদের এসএমএস করেছেন। আর ডক্টর আলিফের একটা ঘটনা শুনতে চান। ডক্টর আলিফ এখন অলরেডি তিনি অসুস্থ, বাইরে ওয়েট করছেন, বাসায় যাওয়ার জন্য ওয়েট করছেন তিনি। সো আমাদেরকে পিয়াস এসএমএস করেছেন কি, এছাড়া আমাদেরকে রাত্রি এসএমএস করেছেন, ভেনিয়া মিরপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে মেহেদি, এছাড়াও SH আবরার হবিগঞ্জ থেকে এসএমএস করেছেন, অর্চি ঢাকা থেকে এসএমএস করেছেন, তাসনিম আমাদের এসএমএস করেছেন কল্যাণপুর থেকে। এছাড়াও আরো অনেকেই আমাদের এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন
FORT স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। সরাসরি আমাদের এখানে চলে আসতে চাইলে আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলটেন এক ন্যান্ডুজ। এছাড়াও আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে www.facebook.com/radio40, www.facebook.com/bhutfm.russell। ন্যান্ডুজে যারা আছেন এখনো পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং এখন আমার সামনে একজন বসে আছেন, আমরা তার কাছে যাব এবং আপনার নামটা প্লিজ আরেকবার একটু যদি সবাইকে বলতেন, তারপর আপনার ঘটনায় যাই আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। জি, আমি মহাখালী কলেরা হাসপাতালে কাজ করছি। তো আমি যে ঘটনা শেয়ার করব সেটা আমার দেশের গ্রামের বাড়িতে। এখানে গ্রামটা মুন্সিগঞ্জের একটি গ্রাম। জি, সেটা আপনার টাউনের পরপরই গ্রামটা দক্ষিণে, সর্দার পাড়ার পাশে। গ্রামটার নাম রতনপুর। গ্রামের নামও আমি বলে দিলাম। তো ওখানে একটা খুব পুরনো জমিদার বাড়ি আছে। তো এই জমিদার বাড়িটা ঘিরে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা এর আগে আমি একটা শেয়ার করেছি। এখন আরেকটি ঘটনা জি, যেটা একদম আমার সামনেই ঘটেছিল সেটা আমি শেয়ার করছি। তো এই ঘটনাটা আমার মার বোন, এক বোন, খালাতো বোনকে নিয়ে, যে আমার খালা হয় উনি। তো সেই খালা যখন ইয়াং ছিলেন, ঘটনাটা 85-86 এর দিকে ঘটনা। তখন আমি একটু ছোট ছিলাম, যাই হোক 7-8 পড়তাম। তখন আমি একদিন এই গ্রামের বাড়িটা বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার পরে তো ওদিনই দুপুরবেলা, মানে 2 একদিন পরে দুপুরবেলা, আমার সেই খালা পাশের গ্রাম থেকে একটা মাছ নিয়ে আসছিল, বেশ কিছু মাছ সাথে করে। পাশের গ্রামে বেড়াতে যায়, পুকুরে মাছ ধরা হয়েছিল। ধরার পরে তাকে দেয় যে তুই নিয়ে যা। সে আবার এই জমিদার বাড়িতে থাকতো নিচের তলায়, 3 তলা বাড়ি, নিচের তলায় থাকতো। তো যখন সে দুপুরবেলা আসলো, আসার পরে তখন তেমন কিছু হয়নি। সন্ধ্যা থেকে সে একটু অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করলো। যেমন সে একটু চুপচাপ হয়ে গেল, কথা বলতেছে না, ডাকলে উত্তর দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। বাইরে চলে যেতে যাচ্ছে, বাইরে গিয়ে ফিরতেছে না, হ্যাঁ এরকম আর কি, বাইরে অন্ধকার মধ্যে দাঁড়ায় আছে। তো তখন কেউ কিছু বুঝতে পারেনি আসলে ব্যাপারটা কি হয়েছে। তো এরকম করে সে রাতে খাওয়া দাওয়া করার জন্য তাকে খোঁজা শুরু হলো, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তখন প্রায় 9টা বাজে, রাত 9টা বাজে। তো আমি আমার মামা দুজন মিলে তাকে খোঁজা শুরু করলাম, আর অন্যরা তো নিচেতে, আমরাও ছাদে টাদে আশেপাশে খুঁজতেছি। তো বাড়িটা দোতলার যে ছাদ, সেখানে কিছু অংশ কমপ্লিট হয়েছে, কিছু ইনকমপ্লিট রয়েছে। ইনকমপ্লিট পার্টের মধ্যে কিছু খোলা জায়গা আছে, জঙ্গল টঙ্গল গাছ টাছ ঘেরা। সে ওখানে দেয়, দেওয়ালের মধ্যে পিঠ থেকে হঠাৎ করে তাকে দেখা গেল 10টা 10:30টার দিকে, যে ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তো আমরা তো অবাক, কি ব্যাপার, কি হইলো হঠাৎ করে। তো আমার মা বলে, তুই এখানে কি করছিস, তুই আয় ভিতরে, খাওয়া দাওয়া করবি না। সে কোনো উত্তরই দিচ্ছে না, সে এক দৃষ্টিতে সে সামনের দিকে তাকায় আছে, জঙ্গলের দিকে। তো তাকে মামা যে হাত ধরলো আনার জন্য, সে এক ঝটকায় হাত ছিল। তো আমার মামা তখন একটু অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তখন আমি 7-8 পড়ি। তো দৃষ্টিতে আমি ঠিক আসলে তখনও বুঝি নাই, জাস্ট আমাকে বললো যে ওকে সমস্যা হয়েছে, ওকে ধরছে। এই শুনে আমার, এই শোনার সঙ্গে সঙ্গে আমার গায়ের যে ইয়েগুলো ছিল, লোমগুলো সব হয়ে গেল, দাঁড়িয়ে গেল। তা আমি আসলে গা ছমছম করতেছিল রীতিমতো। তো আমরা দুইজন মিলে চেষ্টা করলাম। আমার খালার বয়সও তখন খুব একটা বেশি হবে না, এই 14 বছরই হবে। তাকে আমরা দুইজন ছেলে মিলে ধরে আনতে পারতেছি না। তার গায়ে একটা ওই আসরিক শক্তি যেন কিভাবে যেন তার মধ্যে চলে আসলো, আমরা দুইজন মিলে তাকে আনতে পারছি না। তো যাই হোক, অনেক কষ্টে আরেকজনকে ডেকে আনা হলো। তাকে ধরে অনেক কষ্ট করে আমরা বাসার মধ্যে নিয়ে গেলাম, রুমের মধ্যে। রুমে নেওয়ার পরে সে কোনোভাবে আমাদের কন্ট্রোলে থাকবে না। সে সারাক্ষণ মানে খুব রাগ, এবং তাকে ফুইসে হাত পা ছুটছে, এবং গলার টোনটা খুবই নাজাল হয়ে গেছে, নাকি গলা যেটা বলে, সে কথা বলতেছে যে আমি চলে যাব, আমাকে মাছ দে, খুব সে মাছ খেতে চাচ্ছে। আমার মামা বলতেছে তোকে দেওয়া যাবে না, হাতে হাতে দেওয়া যাবে না, হ্যাঁ আমি উঠানের মধ্যে রাখি, তুই ওখান থেকে খেয়ে চলে যা। আমার মামা সেগুলো গ্রামের মানুষ, উনি আগে থেকে জানে কিভাবে কি ট্রিট করতে হয়, উনি সেই জিনিসটাই বললেন। কিন্তু সে বলতেছে তাকে তো এটা তো আর হয় না, একটা মানুষ জলজন্ত মাছ দিয়ে দিব, সে খাবে নে, কাঁচা মাছ তো আবার। তো যাই হোক, আমার নানি আবার ওইসব ব্যাপারে ট্রিটমেন্ট একটু জানতেন। তো উনি ওর যে লিটল ফিঙ্গার যেটা, সেটাকে ধরে উনি কোরআনে কিছু আয়াত করতেছিলেন। কোরআন পড়ার সঙ্গে সঙ্গে সে নারীর মুখে থুতু মারা শুরু করলো, একদম জলজন্ত ভাবে, আচ্ছা, ডিরেক্ট, এবং খুবই এমব্রেসিং একটা সিচুয়েশন। হ্যাঁ, সে খুবই মানে আচরণ করছে, অ্যাবনর্মাল,
কোনোভাবেই সে মানে থাকবে না, সে বের হয়ে যাবে। তাকে সে বলছে আমি বাইরে চলে যাব, আমাকে রাখতে পারবেন না। তো এই দোয়া টোয়া পড়লাম, তারপর সে নিজেকে নিজে করতেছে, কানে দুল টুল খুলে ফেললো, চুল এলোমেলো করে ফেললো, হ্যাঁ, এরকম নানা রকম অ্যাক্ট করতেছে। তা এক সময় সে আমার দিকে তাকিয়ে বললো তুই কে। এটা শুনে তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, যে আমি আবার ভাবলাম যে আমার কাছে ট্রান্সফার হয়ে যায় কিনা। যাই হোক, এনিওয়ে এই প্রবলেমটা হয় নাই। তো এই জিনিসটা তার অনেকক্ষণ ছিল, প্রায় 2-3 ঘন্টা তার মধ্যে প্রচন্ড প্রবলেম করার পরে এক পর্যায়ে সে খুব কুল হয়ে যায়। কুল হয়ে যখন তার সেন্স আসে, মানে তখন আবার ফেইন্ট হয়ে যায়। ফেইন্টের পর তার পানি টানি ঢেলে যখন সেন্স আনা হয়, তখন সে বলে যে এতক্ষণ আমার কি হইল, আমি কি হইলো, আমার এরকম দুল টুল খুলছে কেন, মানে তার কোনো সেন্সই নেই। তো এই প্রবলেমটা তার অনেক বছর ধরে চলে। হ্যাঁ, অনেক বছর ধরে চলে। এমনকি তার বিয়ে যখন হয়, বিয়ের পরও শোনা যায় শ্বশুর বাড়িতে যে সে সুযোগ পেলে মাছ করতেছে, এখান থেকে কাঁচা মাছ খাওয়া শুরু করছে। খুবই এমব্রেসিং। এবং এই জিনিসটা তার বিয়ের 10-12 বছর পর্যন্ত প্রবলেম হইতো। আর যখনই বাপের বাড়ি বেড়াতে আসতো, সে রাতের বেলা বের হয়ে যেত, তাকে খুঁজে আনতে হতো, অনেক দূরে যেতে হতো। হ্যাঁ, এবং তাবিজ দিয়ে রাখতো সবসময়। তো এই ছিল আমার মোটামুটি ঘটনা এই বাইকে ঘিরে। আরো 2-একটা ছোট ঘটনা আছে, আমি কি বলতে পারি? আমরা একটু পরে সেটা শুনি। আমরা আপাতত কিছু SMS নিব। থ্যাংক ইউ। ওকে, আমরা থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব কিছু SMS পড়বো আমরা, এবং আমাদেরকে যারা SMS পাঠাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এখনো এত রাত পর্যন্ত FM ইমরান আমাদের SMS করছেন, তৌহিদ গাজীপুর থেকে আমাদের SMS করছেন, বেশ ভয় লাগছে। আমাদেরকে বাঁধন SMS করছেন পাবনা থেকে, নিলয় SMS করছেন রাজশাহী থেকে, এবং আমাদেরকে SMS করছেন দেখতে পাচ্ছি মিন্টু। FM ইমরান খান ইমন আমাদের SMS করেছেন। আচ্ছা, আমাদের তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে SMS করেছেন। আমাদেরকে তৌহিদ SMS করেছেন গাজীপুর থেকে। এছাড়াও আমাদের এখানে টুম্পা সিলেট থেকে SMS করে লিখছেন আই লাভ ভূত FM। আমাদেরকে সাকিব SMS করেছেন, লাইট অফ করে তিনি শুনছেন জানিয়েছেন। পাপ্পু আমাদের SMS করেছেন, 3 জন একসাথে তারা ভূত FM শুনছেন। এছাড়াও তৌহিদ গাজীপুর থেকে আমাদের SMS করেছেন। আমাদের কাছে জাহিদ আমাদের এখানে SMS করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তিনি একটু কমানোর পরামর্শ দিয়েছেন। ওকে, সমুদ্র আমাদের এখানে রয়েছেন এবং তিনি বলছেন জাস্ট অসাম। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আব্দুল বাশার, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহিউদ্দিন জনি। মহিউদ্দিন জনি অনেকগুলো কমেন্ট করেছেন। আরিফুর রহমান জিতু, এছাড়াও আমাদের সাথে সাব্বির চৌধুরী রয়েছেন, MD সুমন ভুঁইয়া, আতিফ খান সালমান আমাদের সাথে আছেন। এছাড়াও মঈনুদ্দিন জনি আমাদের সাথে রয়েছেন, মিখাইল শেখ আমাদের সাথে আছেন। এছাড়া আমাদের সাথে আছেন এই মুহূর্তে সামিয়া হক মুন্না সহ আরো অনেকে। আপনি যদি আমাদের সাথে থাকতে চান বা ফেসবুকে আসতে চান, তাহলে চলে যান www.facebook.com/radio.ফুর্তি অথবা চলে যান www.facebook.com/bhutfm.russell। আমরা আরো একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা আরেকটা অডিও ক্লিপ শুনে আসবো এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেল হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofort.fm। SMS করতে চাইলে মোবাইলের মেসেজ ওখানে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে আপনাদের সবাইকে আরো একবার জানাচ্ছি হ্যালোউইনের শুভেচ্ছা। এবং আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান 1 ম্যান্ডুজে। কালকে থাকবো রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আবারও আপনাদের আমন্ত্রণ রইল এবং এখনো যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা হচ্ছে আমাদের বলতে পারি যারা প্যারানরমাল সবকিছু পছন্দ করি তাদের সবচেয়ে বড় উৎসবের দিন। একটা সময় ভয় ছিল, বাট এখন বলা হয় এই দিনটা নাকি আরো বেশি সাধুদের আত্মা বা সাধুদের দিন আর কি, সাধু সন্ন্যাসীদের মতো দিন, এরকম একটা জিনিস, কিংবা ভালো স্পিরিটের দিন। সো আমার মনে হয়, বলেন, আমি বুঝতে পারি। ওকে, সো আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমি যেটা বলছিলাম যে হ্যালোউইন নিয়ে, তো হ্যালোউইনটা এখন অনেকটা সেলিব্রেশনের পর্যায়ে চলে গেছে এবং আমরা সবাই সেলিব্রেট করতেই পছন্দ করি এই দিনটিকে, এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের এখান থেকে বা বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ এখানে এসছেন এবং তারা সবাই নানান ভাবে এসছেন এবং জমজমাট হয়ে উঠেছে আমাদের এই জায়গাটা। এবং
আশা করছি যে আজকে যারা আসতে পারেনি তারা আগামীকাল তাদের সবাইকে দেখতে পারবো। যাই হোক, আমাদের এখানে ফুর্তির পেজেও আমাদের অনেকে কমেন্ট করছেন, সেগুলো আমরা একে একে পড়বো। আপনারা যারা SMS করছেন এখনো পর্যন্ত সেটা আমরা দেখতে পাচ্ছি। আসলে আমি অনেক কথা বলছি কারণ ওইদিকে টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে। সো এটা কি সলভ হয়েছে? ওকে, সলভ হয়েছে। তো আমরা ব্রেকে যাব এবং ব্রেকের পরে আমরা আবারও একটা ঘটনা শুনবো, যে ঘটনাটি একটা অডিও ক্লিপ শুনে আসবো আমরা, তারপরে আবারও ফিরে আসছি। এন্ড সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hey Russell, hi, my name is Mariam Islam MJ and I am from America. I'm currently residing in Dhaka City and I'm 22 years old and I'm a private student. I would like to share 3 different stories with you and I will be sending them to you in 3 separate voicemails, inshallah. This first story happened to my best friend, Rupunti Kondakar. Rupunti and I studied in a coaching center in Gulshan where we have 5 other friends and together we are a group of 7 and we are like a family. We share everything with each other. We're very close-knit. So although all these things happened to Rupunti, it affects all of us, especially me, because she's my best friend. So it didn't happen in one day. এখন পর্যন্ত এই জিনিসটা আমাদেরকে এফেক্ট করে, বাট এটা একদিনে হয়নি, এটা অনেক দিন ধরে হয়েছে and it got scarier and scarier. So the first time that this happened, it happened in our coaching center. Rupunti, Ali and I were sitting and we were chatting. After a while, Rupunti had accounting class, so she had to go to class and Ali and I left. We said bye to her and we went. So after 1 hour, when her class was over, she came downstairs and she saw Ali standing there, which was surprising. তো আলীকে ডাক দেওয়ার পরে আলী ঘুরে ওর দিকে তাকায় দেখে কি যে আলী ওর দিকে অনেক রাগ করে তাকায় আছে, ও যেন কিছু করে ফেলছে। তো তারপরে ও এটাকে কিছু মনে করে না, কারণ আলী না অনেক নরম টাইপের একটা মানুষ, তো সো ও মনে করছে যে হয়তো অন্য কারোর সাথে কিছু হয়েছে, ও আসলে সেটাকে হাইড করতে পারতেছে না। সো ওকে না বদর করার জন্য ও আর এটা নিয়ে ওকে কিছু জিজ্ঞেস করে না, জাস্ট র্যান্ডমলি ওর সাথে গল্প করতে করতে কোচিং থেকে ওরা দুজনের সাথে বের হওয়ার পরে রূপন্তী ঘুরে দেখে কি যে আলী আর ওর সাথে নাই। তো বলে কি ব্যাপার, ভর দুপুরে এভাবে আলী আমার সাথে এরকম করলো কিসের জন্য? ওর তো কোথাও কোনো তাড়াহুড়া নাই যে কোথাও তাড়াতে চলে যেতে হবে, তো আমাকে বাই না বলে চলে গেল কিসের জন্য? তো পরে ওর সাথে সাথে আলীকে ফোন করে বলে কি যে এই দোস্ত, তোর কি কিছু হয়েছে? তুই আমাকে বাইটাই না বলে চলে গেলি যে? তুই কি বলিস? আমি আর আমি তো তোকে বাই বলে একসাথেই বের হইলাম। বলে না তুই তো হচ্ছে কোচিং এ নিতে ছিলি, আমি তো অ্যাকাউন্টিং ক্লাস থেকে বের হয়ে তোর সাথে কথা বললাম, তারপরে তুই কেন চলে গেলি বাই না বলে? আমি তো এমজের সাথে বের হয়েছি, বের হয়ে এমজে বাসায় চলে গেছে, আমি আমাদের আরেকটা ফ্রেন্ড আছে পারভেজ, আমি পারভেজের বাসায় আসছি, আলী বলতেছে। সো রুবিন্দি বলতেছে কই দোস্ত, স্টপ প্লেইং, আমি তোকে দেখছি, আমি তোর সাথে কথা বলছি, তুই একটা কথাও বলিস না, ব্যাপার কি? তো বলতেছে দোস্ত দেখ, তুই যদি বিশ্বাস না করিস তোকে আমি পারভেজকে ফোন দিতেছি, তুই ওর সাথে কথা বল। তো আলী পারভেজকে ফোনটা দেয়, রূপন্তী ওর সাথে কথা বলে, পারভেজও ওকে বুঝায় বলে যে হ্যাঁ ও তো সত্যি আমার বাসায় ছিল অনেক আগে থেকেই, আমরা গেম খেলতেছিলাম একসাথে। তো রূপন্তী না এটা বিশ্বাস করতে চায় না। তো ওরা করে কি, একটা সেলফি তুলে ঘড়ি টড়ি একদম সময় টমায় দিয়ে ওকে সাথে সাথে একটা সেলফি পাঠাইতে, দেখ আমরা এখনো পারভেজের বাসায় আমি আসি। তো কিভাবে সম্ভব যে আমি এই মাত্র, যদি তুই আমাকে দেখলি দেন হাউ ইজ ইট পসিবল যে আমি তোর সাথে এই মাত্র দেখা করে আমি এখন পারভেজের কাছে চলে আসছি? তো পরে রূপন্তী না এটা নিয়ে অনেক ভয় পাইছে। ইভেন পারভেজ আমাকেও ফোন করছিল, ফোন করে আমাকে বলতেছে যে দোস্ত দেখ এরকম ঘটনা রূপন্তীর সাথে হয়েছে, তো ও বিশ্বাস করতেছে না আমাদের কথা যে আলী যে আমার বাসায় ছিল। আমি বলছি হ্যাঁ আমি তো নিজেও আলীকে দেখছি যে গাইতে, আমরা তো একসাথেই বের হলাম। এই দিন রূপন্তী না অনেক বেশি ভয় পেয়ে ও বাসায় যায়, বাসায় যেয়ে তারপরে ওর আম্মুকে সবকিছু বলার পরে ও দিনকার রাতেও একা ঘুমাতে পারে না, ওর আম্মুর পাশে যেয়ে শোয়। তো আন্টি না এই রিয়াকশনটা দেখে, মানে এরকম তো রূপন্তী কখনো করে না, কারণ আমাদের সবার মধ্যে রূপন্তী ইজ দি অনলি ওয়ান যে একটু ভয় পায় না, ও কোনো ধরনের কোনো ভয় নাই। আমরা সবাই ভীতু কিন্তু ও কিছুই ভয় পায় না। তো এইভাবে ওকে দেখি না আন্টি একটু শকড হয়। তো আন্টি করে কি আলীকে ফোন করে, তোমাকে আবার দেখো বাবা, তোমরা যদি কোনো প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করে থাকো দেন তোমার রূপন থেকে বলে দাও, কারণ ওকে আমি কখনো এইভাবে দেখিনি, তো অনেক ভয় পাইছে, তোমরা ওকে বলে দাও। দেখেন আন্টি বিশ্বাস করেন, প্রমিস আমরা কিচ্ছু করি নাই, আমরাও শুনছি কি হয়েছে, তাহলে এটা সত্যি হয়েছে, আমি ওখানে ছিলাম না। তো যাই হোক, এরপরে কয়েকদিন পরে আলীর সাথে রূপন্তী ওর বাসার বারান্দায় দাঁড়ায় কথা বলতেছে রাত্রেবেলা। তখন বাইরে কোনো বাতাস ছিল না, খুব চুপচাপ, আর বারান্দার কাপড়গুলা মানে they were a bit মানে ওয়েট, মানে এই মাত্র মেলা হয়েছে এই টাইপের। সো রূপন্তী দাঁড়ায় ছিল, দাঁড়ায় কথা বলতেছে,
হঠাৎ করে ও ফিল করছে যে ও কোমরে একটা ঠান্ডা হাত লাগছে। তো ও নিজেকে বলছে কি যে না, মানে ভেজা কাপড় হয়তো আমার গায়ে লাগছে, এটাই হয়তো আমি ফিল করতেছি, আর কিছুই না। কিছুক্ষণ পরে ওর ঘাড়ে লাগছে হাতটা। আবারও নিজেকেও সেম কথাটাই বলছে, বাট ওর মাথায় কিন্তু এটা বাঁচতেছে যে বাতাস তো নাই। তো আলীকে কিন্তু ফোনে আছে আলীর সাথে, এবং ও আলীকেও বলতেছে যে দোস্ত আমার সাথে কিন্তু এরকম এরকম হচ্ছে। So আলী মানে হি ওয়াজ বেয়ারিং উইটনেস টু দ্য ফ্যাক্ট দ্যাট দিস থিংস আর হ্যাপেনিং টু হার। থার্ড টাইম কিছুক্ষণ পরে আবার ওর কোমরে ওটা ঠান্ডা হাত ফিল করে, এন্ড দিস টাইম শি ফ্রিকড আউট। শি সেড আলী আমি আর কথা বলতে পারবো না, আমি রাখি দোস্ত, আমি যাই, আমার ঘুমাইতে হবে বলে ও বলে যে আমার সাথে এরকম হচ্ছে। তারপর রুমে এসে বারান্দা দরজা আটকায় দিয়ে কোনো মতো ঘুমায় যায়। এই 2 দিন রূপন্তী অনেক ভয় পাচ্ছে। ট্রু, একটা নর্মাল মানুষের লাইফে হঠাৎ করে এরকম একটা জিনিস হলে যেভাবে ও রিয়াক্ট করার কথা সেভাবেই সে রিয়াক্ট করছে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই সেকেন্ড ইভেন্টটা হওয়ার পর থেকে আমার ফ্রেন্ড রূপন্তী সে ওর সাথে যেন কি হয়, যেটার এক্সপ্লেনেশন আমরা কেউ আজ পর্যন্ত দিতে পারি না, যে ওর পার্সোনালিটি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। সে বেশি বেশি মানে সাজুগুজু করা শুরু করে, অনেক খুশি ভাবে সে একদম বলতে গেলে লাফায় লাফায় হাঁটে, এত খুশি। তারপর হচ্ছে যে ওর কোনো ভয় ডর নাই, মানে সে কোনো ভয়ই ফিল করে না। এবং সে পরে যখন ঠিক হয় তখন ফ্যামিলিকে বলেও যে দোস্ত আমি না ওই সময় ভয় ফিলিংটা আমি ফিল করতাম না, এই ইমোশনটাই আমার ভিতরে কাজ করতো, ভয় আমি ফিল করতাম। আর যখন না এই গল্পগুলো আমাদেরকে বলতো না, তখন না কেমন হেসে হেসে খুশি হয়ে বলতো। এই জিনিসটা না আমাকে অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড আমাকে অনেক বদল করছে যে কি ব্যাপার ওর সাথে কি হচ্ছে। তো এরপর থেকে যে ঘটনাগুলো হচ্ছে একটাতেও সে একটু ভয় পায় না, কারণ কি সে ভয় জিনিসটা ফিল করতো না। থার্ড যে জিনিসটা হয় কয়েকদিন পরেই হয়, যে ও ওর বাসার ড্রয়িং রুমে হেডফোন দিয়ে কম্পিউটারে ডিজনির স্লিপিং বিউটি মুভিটা দেখতেছিল। দেখতে হঠাৎ করে দেখে কি যে বেডরুম থেকে ড্রয়িং রুমে ওর আম্মু আসে। ওর আম্মু চুল আলানো ঝালানো খোলা, তারপরে উনি জাস্ট কোমর মানে 2 হাত কোমরে দিয়ে দাঁড়ায় একদম, মানে রাগ করে চোখ গরম করে, চোখ দুটো একদম লালচে লালচে এরকম গরম করে একদম করে রূপন্তীর দিকে তাকায়। হেডফোন করে আমি কিছু বলবা, কিছু হয়েছে? সে কিছু না বলে সুন্দর ঘুরে আবার চলে গেল। এরকম তুমি হ্যাঁ আমি মনে হয় পড়তে বসিনি, এই জন্য মনে হয় অনেক রাগ করছে, কিন্তু পড়তে বসি। তো কম্পিউটার অফ অফ করে ও বেডরুমে যায় যে আন্টি মুড টুড কেমন দেখতে। ওমা যায় দেখে কি আন্টি সুন্দর চুল টুল বাঁধা, সে অনেক রিল্যাক্স ভাবে, আন্টি একটা ফ্রেন্ড আসছে যেটা আমি বলতে জানতো না, অনেকক্ষণ ধরে তারা সুন্দর গল্প করতেছে। তো আন্টি বলে কি ব্যাপার তোমার, আন্টি আসছে, তুমি হচ্ছে যে একটু সালাম টালাম দিতে আসবে না? বললাম সরি আমি একটু তো রূপন্তীর মা যদি একটু আগে দেখেই আসে যে ও হচ্ছে কম্পিউটারে মুভি দেখতেছে, তাহলে কি এই কথাটা ওকে জিজ্ঞেস করার কথা যে তুমি কই ছিলা, কি করতেছিলা? তো রূপন্তী মানে ও আম্মুকে জিজ্ঞেস করে যে তুমি কি একটু আগে রুমে আসছিলা? বলে কই না তো। বলে যাই শিওর? বলে হ্যাঁ আমি তো এতক্ষণ তো তোমার এই আন্টির সাথেই গল্প করতেছি। তো ওই দিনকে ওর বাসায় ওর মা, ওর ছোট বোন আর ওর খালামণি থাকে বিসাইডস দ্যাট গেস্ট। তো ওর খালামণির কাছে জিজ্ঞেস করে যে খালামণি তুমি কি আসছিল রুমে? বলে কই না তো, আমি তো রুমে আসিনি, কেউই আসেনি। অনেকবার সে জিজ্ঞেস করে। তো দিস ওয়াজ দ্য থার্ড থিং দ্যাট হ্যাপেন্ড। তার কয়েকদিন পরে যেটা হয় সেটা হচ্ছে ওই সময় আমার বাবার অফিসে আমি আর রূপন্তী একসাথে মানে সেক্রেটারিয়াল লেভেলে কাজ করতাম। তো প্রতিদিন আমরা একসাথে অফিসে যেতাম, আমরা একসাথে অফিস থেকে ক্লাস করে যেতাম। তুমি বুঝছো না, একদিন আমি অফিসে যাইনি, মেবি আই ওয়াজ ইল or something like that. তো রূপন্তী একলা অফিসে ছিল, মানে আমি যাইনি আর কি। তো কাজ করতেছে হঠাৎ করে ইন্টারকম একটা ফোন আসে। তো ফোনটা রিসিভ করে দেখি কি যে কোনো সাউন্ড নাই, জাস্ট স্ট্যাটিক, মানে কোনো মানুষের কথা নাই, জাস্ট স্ট্যাটিক। তো হ্যালো হ্যালো করতেছে, কোনো কথাবার্তা নাই, ফোন কিন্তু একদম পারফেক্টলি ঠিক আছে। তো ফোনটা রেখে দিয়ে কিছুক্ষণ পরে আবার একটা ফোন আসে, সেম থিং, জাস্ট স্ট্যাটিক। আবার একটা ফোন আসে, জাস্ট স্ট্যাটিক। এরকম 4 বার হয় ওর সাথে পর। চিন্তা করে কি ব্যাপার, কেউ কি আমাকে খুব ইম্পর্টেন্ট একটা কিছু বলার জন্য ফোন করতে, আমি যে দেখে আসি। তো আমাদের রুমটার পাশেই আমাদের এক ইডি স্যারের রুম ছিল। তো ওখানে আমাদের আরেকটা কলিগ রাব্বি স্যার উনি বসতেন। তো উনি বসছে, পরে রূপন্তী ওনাকে যে জিজ্ঞেস করে রাব্বি স্যার আপনি কি আমাকে ফোন করেছিলেন ইন্টারকমে? কই না তো, আমি তো আপনাকে সারাদিনে আজকে একটা ফোন করিনি, সারাদিনে আমি আপনাকে ফোন করিনি। তাহলে আর ইউ শিওর? হ্যাঁ আই ডিডন্ট কল ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্যদেরকে জিজ্ঞেস করে আসি, অন্য স্যারদেরকে জিজ্ঞেস করে আসি কেউ আমাকে ফোন করছি না। বলে দেন অফিসে তো কেউ নাই। বলে মানে? বলছে যে হ্যাঁ এখন গত হাফ এন আওয়ার ধরে there is nobody else in the office, it's just you and me. আমি তো মনে সাথে জানেন। না আমি তো জানি না, আমাকে তাহলে এতক্ষণ ধরে ফোন করলো কে? তো ওই সময় তো রূপন্তী কোনো কিছু ফিল করে না, so she didn't feel any fear, she was just shocked. 2-3 দিন পরে আমি অফিসে আসি।
আসার পরে ও আমাকে এই গল্পগুলো বলতেছে যে দোস্ত এরকম 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 ফোন পাচ্ছিল, আর আমরা ব্যাগ গুছাচ্ছি তখন লাঞ্চ আওয়ার, সবাই কিন্তু লাঞ্চ করতে চলে গেছে অফিস থেকে, কেউ নাই, শুধু আমি আর ও, আব্বুও নাই। তো ও আমাকে গল্পগুলো বলতেছে, আর মানে বলতে বলতে আমরা দুজন কোচিং এ যাওয়ার জন্য আমাদের ব্যাগ ট্যাগ গুছাচ্ছি যে অফিস থেকে আমরা বের হয়ে যাবো। জাস্ট আমরা বের হব, গল্প বলা শেষ, ব্যাগ গুছানো শেষ, এর মধ্যে ফোনটা বেজে উঠছে আবার। আমি ফোনের পাশে বসতাম, তো I picked up the call and I was like hello and there was just static. I was like, আমি না I was so shocked, কারণ আমি একটু আগে এই গল্পটা শুনলাম আর সাথে সাথে আমার সাথে এই ঘটনাটা বললো। আমি না ওর দিকে ভাগে তাকাচ্ছিলাম, কিন্তু না আমাকে জিজ্ঞেস করছে কে ফোন দিছে কে ফোন দিছে, জিজ্ঞেস করে আমি যখন কিছু বলি না, আমার মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি, তখন ও বুঝছে যে একদম সেম জিনিসটাই আমার সাথে হয়তো, ও আর কিছু বলে না আমিও কিছু বলি না, চুপ করে আমরা বসে আছি। ফোনটা রাখার কিছুক্ষণ পরে আবার ফোন আসছে, আবার রিসিভ করছি, সেম থিং স্ট্যাটিক। আবার রাখছি, আবার ফোন আসছে, থার্ড টাইম রিসিভ করছি, তখন আমি অনেক ভয় পাচ্ছি যে কি হইতেছে এগুলা, অফিসে তো কেউ নাই, আমরা দুজনই জানি। তারপরে ফোন রেখে তারপরে ফোর্থ টাইম যখন ফোন পাচ্ছে, আমরা দুইজন ওরে আল্লাহ গো ওরে মা গো করে দৌড় দিয়ে আমরা একদম দিয়ে অফিস থেকে দৌড়ায় বের হয়ে, দৌড়ায় সিঁড়ি দিয়ে নামে, দৌড়ায় রিক্সায় উঠে কোচিং এ। তো যখন আমি কোচিং এ যাচ্ছি ওর সাথে, তখন আমি বলতে দেখছি এত কিছু হচ্ছে, আমার না খুব ভয় লাগতেছে, তুই একটা কাজ আমাকে একটা জিনিস প্রমিস কর, যে তুই মাগরিবের আগে দিয়ে বা ও সন্ধ্যার সময় ওই টাইমটাতে কোনো অন্ধকার জায়গায় থাকবি না, তারপর হচ্ছে যে মানে বাইরে থাকবি না, বাথরুমে টাথরুমে যাবি না, এই টাইমটাতে তুই একটু কেয়ারফুল থাক। আচ্ছা ঠিক আছে, তো সরি, I promise I'll take care of it. Few days later, she was at home and she needed to take a shower. So, shower নিতে she went inside the washroom and she realized that it's just 10 minutes left until Maghrib. So, বলতে ঠিক আছে, আমি তো তাড়াতাড়ি তাকে শাওয়ার করে আমি বের হয়ে যাই, এমনি তোমাকে বলছিল যে মাগরিবের আগে দিয়ে বাথরুমে না থাক। তো তাড়াতাড়ি শাওয়ার টাওয়ার করে বের হবে, এর মধ্যে ঠাস করে বাথরুমের বাল্ব এক্সপ্লোড করছে, পরে একদম ও কাঁচ টাচ সব জায়গায় এরকম পড়ছে, আর পুরো বাথরুম অন্ধকার। এখন ও তো ভয় কেটে নড়তেও পারতেছে না, কারণ কি মানে অন্ধকারের ভয় না, জাস্ট কাছে যদি পাড়ার লাগে এই ভয়তে ও নড়তেছে না। পরে ওর হাত দিয়ে শাওয়ারটা অন করে, মানে পানিটা যাতে কাঁচগুলো একটু সরে, তারপরে কিছুক্ষণ শাওয়ার অন রেখে তারপরে ও হচ্ছে বাথরুম থেকে বের হয়। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে লাইটটা এক্সপ্লোড করার সাথে সাথে মাগরিবের আজান দেয়। তারপরে ও বাথরুম থেকে বের হয়, কিছুদিন পরে আমাকে স্টোরিটাও শোনানো হয়, ও কোনো ভয় পায় না, আমি তো ভয়তে শেষ। তার কিছুদিন পরে না সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। ও ওর বাসায় ওর কম্পিউটারে ওর এক ভাইয়ের সাথে স্কাইপে কথা বলতেছিল চেয়ারে বসে বসে, আর চেয়ারটার পিছনে তখন বোধহয় বাসায় কিছু এক্সট্রা মানুষ থাকবে দেখে ঠিক কম্পিউটারের সামনের চেয়ারটার পিছনে এরকম তোশক বিছানো ছিল, ফ্লোরিং করা ছিল আর কি। আর ওর পাশে ওর ভাবি, ওর ছোট বোন আর একটা কাজের মেয়ে দাঁড়ানো ছিল। তো ওর ভাইয়ের সাথে কথা বলতেছে স্কাইপে, হঠাৎ করে ওর ভাইয়া ওকে জিজ্ঞেস করে কি হইলো, তো হচ্ছে যে কে এসে, তোর ভাই ওকে বলতেছে যে আচ্ছা তুই একটু নড়ে চড়ে বস। এটা বলার পরে রূপন্তী একটু কনসিয়াস হলো অফ হার সারাউন্ডিং, দেন ও দেখে কি যে ওর নিচে কোনো চেয়ার নাই। সে তাকায় দেখে ওর ভাবি, ওর ছোট বোন, ওর কাজের মেয়েটা সবাই ওর দিকে হা করে ভয় তাকায় আছে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি তো দেখলে কি করতাম, আমি সাথে সাথে দাঁড়ায় যেতাম, ও কিন্তু মানে she didn't even move. She just sat there and she was literally floating on the air. She was sitting একদম পুরা নর্মালি মানুষ ভাবে রিল্যাক্স ভাবে বসে ভাবে সে বাতাসের মধ্যে বসে আছে, নিচে কিন্তু কোনো চেয়ার নাই। চেয়ারটা অটোমেটিকলি ও কথা বলতে বলতে সবাই দেখছে, ওর ভাইয়া দেখছে, ভাবি দেখছে, ওর ছোট বোন দেখছে, কাজের মেয়েটা দেখছে, সবাই দেখছে যে চেয়ারটা একদম ড্রিম করে ফট করে ওর নিচ থেকে সরে যেয়ে তোষক সহ ঠেলে একদম দেওয়ালের সাথে যে লেগে গেছে। ও কিছু ফিলও করে। এরপরে ও আস্তে করে উঠে দাঁড়ালো, দাঁড়ানোর পরে সবাই তো এটা নিয়ে মানে আতঙ্কিত যে কি অবস্থা এগুলো। তাই ও তো তখনও কোনো she doesn't feel that scared, so ও এটা নিয়ে আসলে কোনো কিছু মাইন্ড টাইন করে না, ভয় পায় নাই, কিছুই হয় নাই ওর। ইনফ্যাক্ট কয়েকদিন পর যখন আমাকে এই স্টোরিও বলছে, কি সুন্দর হেসে হেসে বলতেছে যে হ্যাঁ আমার সাথে যে ভূতটা আছে ওই ভূতটা তো অনেক ভালো ভূত, ও তো হচ্ছে যে আমার নিচে ইনভিজিবল চেয়ার বানায় দেয়। ইট ওয়াজ সো স্কেরি, আমি কোনোদিনও এক্সপেক্ট করি নাই যে ও এইভাবে রিয়াক্ট করবে। So মানে this was like extremely scary for us, and then after that এরপর থেকে লাইক কোনো কিছু হইতো না তেমন, এরকম সিভিয়ার কোনো কিছু হয় নাই, বাট কিছুদিন পরই ও এরকম ফিল করতো যে ওর ঘাড়ে বা ওর কোমরে কেউ হাত দেয়। আর হচ্ছে ইভেন একদিন আমার সামনে ওই ঘটনাটা ঘটছে যে আমরা একটা ক্যাফেটেরিয়া হেঁটে হেঁটে যাচ্ছি, আমি পারভেজ আর রূপন্তী, তো আমি আর পারভেজ একটু আগায় গেছি, ও একটু পিছনে আছে, তারপর ও ফিল করছে ওর কোমরে কেউ একদিন হাত দিচ্ছে, পিছনে দেখে কেউ নেই, আমরাও দিই নাই আর পিছনে কেউ ছিল না রাস্তায়। এরকম ওর সাথে প্রায় সময়তেই হয়।
কিন্তু অ্যাটলিস্ট কোনো মেজর কোনো ইনসিডেন্ট হয় না, and আস্তে 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 she became back to normal and she started feeling fear again, and when she remembered these events they scared her a lot, and she was normal again. A few weeks ago ও আমার বাসায় স্লিপ ওভার আসছে। তো আমরা গল্প টল্প করে ঘুমায় পড়ছি। সকালবেলা আমি একটু মানে ডিপ স্লিপার, সো দেখি কি ও আমাকে ডাকতেছে, দোস্ত দোস্ত উঠ উঠ। উঠে দেখি কি ওনা একটু শক্ত ভাবে টেনশন করে কেমন জানি বসে আছে। আমি বলছি কি হয়েছে তোর? ও বলতেছে কি যে শোন, আমি না আজকে অনেক ভয়ের একটা স্বপ্ন দেখছি। For her privacy, I will not tell you what the dream was, but it was a very vivid dream. It was very scary. ও আমাকে পুরো স্টোরিটা বললো যে ও স্বপ্নে কি দেখছে। আমিও অনেক ভয় পেয়েছি। তো আমি বুঝতে পারছি ওকে কিছু বললাম যে তুই এটা করিস, নামাজ পড়িস, এভাবে এটা করিস, এই দোয়া পড়িস, ওই দোয়া পড়িস। তারপরে কথা বলার পরে আমরা দুজন অনেক ভয় টয় পেয়ে আমি বিছানা থেকে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে আমি হাত মুখ ধুয়ে আসি। বিছানা থেকে নেমে আমি চিন্তা করতে করতে আমি ওয়াশরুমে গেলাম, যে আমি ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুচ্ছি। তো মুখটা খালি ধুইছি, ধুয়ে হাতটা নামানোর সাথে সাথে আমি আয়নার দিকে তাকায় দেখি কি যে আমার গলাকে যেন চেপে ধরছে। And I was also feeling it. Someone was suffocating me, and there was no one else in the washroom except for me, and I could see nothing in the mirror, but I could see যে আমার গলা যখন কেউ চেপে ধরে তাহলে আমার গলাটার উপর একটা কম্প্রেশন পড়বে না, ওই মানে চাপ দিলে যেরকম হয়, আমি ওই জিনিসটা পুরো আয়নায় দেখতে পারতেছি। আমার কি পরিমাণ ভয় লাগছে, কারণ আমার সাথে কখনো এরকম কোনো কিছু হয় না, স্পেশালি আমার গায়ে কোনো কিছু এরকম টাচ করছে কখনো আমার সাথে কোনো কিছু হয় না। That was the first time. সাথে সাথে আমার চোখ টুক লাল হয়ে গেছে, আমি শ্বাস নিতে পারতেছিলাম না, আমি কাশতে চেষ্টা করতেছিলাম, আমি কেমন জানি আমার খুব অস্থির লাগতেছিল। বাট সিঙ্কটার পাশেই একদম দরজাটা, তো আমি তাড়াতাড়ি দরজার হ্যান্ডেলটা খুলে আমি বাথরুম থেকে হুড়মুড় করে বের হয়ে মানে বিছনার উপর এরকম 2 হাত দিয়ে ভর দিয়ে জোরে জোরে এরকম শ্বাস নিতেছি। তখন বলতে কি হয়েছে? তখন আমি বলি আরে দোস্ত বলিস না, আমি এরকম গলায় হাত দিয়ে আছে। তো বলছি কি হয়েছে? তো আমি বলতেছি যে আমি এরকম বাথরুমে গেছি, তো কি যেন আমার গলা চেপে ধরছে। তো ও বলতে সাল্লাহ এটা কেন হইলো? তো আমি বলছি মেবি আমি তোকে একটু অ্যাডভাইস দিছি যে কি করতে হবে, হয়তো এই জন্য হয়েছে। তো এই জিনিসটা অনেক স্ক্যারি ছিল। তারপরে হচ্ছে এরপর থেকে আজ পর্যন্ত ওই দিনের পর থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন রাত্রেবেলা আমি একটা ভয়ের স্বপ্ন দেখি। মানে আমি শান্তিতে রাত্রেবেলা একেবারেই ঘুমাতে পারি না। আর ছোটবেলায় যেরকম ভয় পাইতাম না, কেন জানি আমি সেরকম ভাবে ভয় পাই। আমি কিন্তু অত ভয় পাই না, আমি লাইট বন্ধ করে নাইট লাইট জ্বালাই ঘুমাই। বাট এখন আমার মানে একদম রুমের বড় বড় লাইট জ্বালাই ঘুমাইতে হয়, আমি নাইলে ঘুমাইতে পারি না। এমনিতেও আমার ঘুম হয় না, আমি পা একদম গুজে টুজে কম্বল টম্বল গায়ে দিয়ে আমি একদম বাচ্চাদের মতো করে কান্নাকাটি করি প্রত্যেকদিন রাত্রে। অনেক ভয় পাই। ইভেন কি রূপন্তীও যখন আমার বাসা থেকে ওর বাসায় যাওয়ার পরেও এই সেম টাইপের স্বপ্ন, একই ক্যারেক্টারিস্টিক স্বপ্নের ভিতরে ও আরো 2 বার দেখছে। সো আমরা আসলে এটা নিয়ে we're a bit shaken up, and it's not as bad as it was before, but at least it's আমার সাথে কখনো এরকম হয় নাই। তো বেসিক্যালি আমরা দুজনই অনেক ভয় টয় পাইছি, আমাদের ফ্রেন্ড সার্কেলও সবাই অনেক ভয়ে আছে। বাট আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আশা করি যে আর কোনো কিছু হবে না, and the nightmares will end and we'll all be happy again. So if you like my story, well, my friend's story, then please play it. Thank you so much for listening, Rahul bhai. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.5 আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং এখনো যারা আছেন আমাদের চারপাশে এবং এখনো পর্যন্ত তারা শুনছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। এবং আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমাদের নতুন একজন অতিথি। আপনার নামটা একটু প্লিজ বলবেন। রিদওয়ান কোন একটা সিলেটের কোন একটা চা বাগানে একটা বাংলোতে থাকেন, এবং যে বাংলোটা আপনার গল্পের বইয়ে পড়েছেন, ডুয়ার্স এর জঙ্গলের মধ্যে যেরকম ধরনের বাংলো হয়, আপনারা যেগুলো বইয়ের মধ্যে পড়েছেন, সিলেটের বাংলো সম্পর্কে অনেক ঘটনা আপনারা পড়েছেন, ঠিক সেই রকম একটা কাঠের বাংলো। আমি ছবিটা দেখেছি এবং ছবিটা আপনারা পেয়েও যাবেন। এবং সেই রকমই কাঠের বাংলো, সেই বাংলোর দূরে দূরে সব খাওয়ার জায়গা একদিকে, তাই না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু। তো সেই বাংলোটা somehow haunted. সো আমরা সেই ঘটনা শুনবো। আপনারা কতদিন ধরে বাসাটায় আছেন? আমি আপনার এসেছি গত বছর এখানে এসেছি। এর আগে আমরা ছিলাম আরেকটা বাংলোতে। এটা একদম জঙ্গলের মধ্যে? হ্যাঁ, ওইটাই আমরা ট্রান্সফারে এখানে এসেছি আর কি। গত ট্রান্সফার হয়ে এখানে এসেছেন। কি হয় আপনার দেশে? আমার সাথে হয় যে মানে লাইক রাতের বেলা কেউ হাঁটে, কাঠের বাংলো রাতে হাঁটে। কত পুরনো বাংলোটা?
150 বছর। 150 বছরের পুরনো 150 বাংলো। বছর পুরনো। ওয়াও, আচ্ছা। তো রাতে কি আসলে তো আপনার ইনফ্যাক্ট আজকে আমাদের ওইখান থেকে শোটা করা উচিত ছিল, বিকজ আজকের এই সেলিব্রেশনটা ওইখানে আরো বেশি অনেক বেশি ভালো হতো। আমরা এখানে বসে আছি। এনিওয়ে, আমরা তারপর কি কি হয় ওখানে? এখানে মানে ম্যাক্সিমাম দেখা যায় রাতে বেলা আমাদের দোতলায় ওঠা গার্ডদের বা সবার নিষিদ্ধ, যে কেউ রাতে উঠতে পারবে না উপরে, আমাদের পারমিশন তারা। তো রাতে অনেক সময় দেখা যায় যে আমরা যখন মানে মানে ঘুমাই বা শুয়ে থাকি, রাত 2টা-3টার দিকে বা এরকম সময় আওয়াজ শোনা যায়, লোকজন হাঁটতেছে বাইরে, বারান্দায় কেউ হাঁটতেছে। তো সব বের হয়ে দেখি কেউ নাই, কেউ নাই। এরকম ধপ 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 আওয়াজ, কাঠের আওয়াজ, কাঠের মধ্যে হাঁটতে যেরকম আওয়াজ হয়, মানুষ হাঁটতেছে এরকম আওয়াজ হয়। তো উঠে কাউকে পাওয়া যায় না। তো এখানে আসার পরে আমাদের মানে বেয়ারা বা সার্ভেন্ট যারা আছে বাংলোর কাজে, সবাই বলতেছে যে ভাইয়া একটু করে থাকেন, সতর্ক থাকেন, যে এরকম প্রবলেম হয়, এরকম প্রতিনিয়ত এরকম প্রবলেম হয়, বুঝতে না। কি প্রবলেম হয় না, এই যে বাথরুমে লাইক কেউ গোসল করে বা এই টাইপ কিছু, বা একা থাকলে একটু বেশি প্রবলেম হয়। তো আমি বলছি, ঠিক আছে দেখি, আমরা এরকম থেকে অভ্যস্ত গার্ডেনে, এতটা একটু গায়ে লাগাই নেই। তো একদিন এই রিসেন্টলি আমার বোন একদিন ঘুমাচ্ছে আমাদের ইয়েতে, রাত 3টার সময় ও ঘুম থেকে, ওর ঘুম ভাঙে একটা আওয়াজে। আচ্ছা, একটা আওয়াজে বাংলার পিছন সাইড থেকে একটা আওয়াজটা আসছে, পিছনে একটা দরজা আছে পিছন সাইডের, তো ওইখান থেকে আওয়াজটা আসছে। তো সে তার ঘুম ভাঙে 3টার সময়। তো ঘুম ভাঙার পরে সে আওয়াজ, ঘুম ভাঙার পরে সে ভয় পেয়ে যায়, অনেক বেশি ভয় পেয়ে যায়, যে এত রাত সে রুমে একা। আর মানে সে খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আব্বু চিল্লাচিল্লি শুরু করে, আব্বু আমাকে ডাকার চেষ্টা করে। কল দেয়, ওই সময় কোনো নেটওয়ার্ক সে মোবাইলে পায় না, সে নেট কোনো পায় না। দরজা খোলার চেষ্টা করে, লাইক কেউ দরজাটা মানে সে খুলতে পারতেছে না দরজা। এরকম পরে আব্বু আমি এসে ওকে নিয়ে যায়। এর পরের দিন সেম একই সময়, রাত 3টার সময় আবার তাকে মানে একই কান্নাকাটি করে, আব্বু আম্মুকে তার চেষ্টা করে। আচ্ছা, ওই দিনও সে কোনো মোবাইলে নেটওয়ার্ক পায় না, আব্বু আম্মুকে সে ফোন দিতে পারে না, বিকজ একটা রুম থেকে একটা রুম অনেক দূরত্ব অনেক বেশি। আসলে ফোন টোন না দিলে এখন ডাকাডাকি করে আসলে শোনা যায় না। তো মানে ও চেষ্টা করে, বাট পায় না। পরে পরে ঢাকা থেকে করার পরে কলিং বেল টিপ দেয়, পরে গার্ডরা এসে করে, পরে আব্বু আম্মু এসে ওকে নিয়ে যায়। পরে হুজুরকে করা হয়, কল করা হয় যে এখানে আসলে সমস্যাটা কি, যে এখানে তো উপরে তো কেউ এসে এরকম নক করার কথা বা আওয়াজ করার কথা না। পরে হুজুর বলে যে না, এই বাংলাতে অনেক আগের, যেহেতু এখানে পিছন সাইডটা একটু ভালো না, আমাদের বাংলার পিছন সাইডটা আমাদের তেঁতুল গাছ আছে, তো এই সাইডটা একটু ভালো না, একটু একটু সাবধানে থাকার জন্য বলছে আর কি, অনেক আগে থেকে, বাট কাউকে ক্ষতি করবে না, একা থাকলে। এই যে আমরা শুনছি অনেক কথা, যে জিনিসটা হচ্ছে যে আমাদের এমনিতে অন্য সব জায়গাতে যে ধরনের প্রবলেম গুলো হয়, সেই প্রবলেম গুলোর তুলনায় ওইখানে স্পেশাল এমন কি প্রবলেম হয় যেটা একেবারেই আলাদা, যেটা আসলে চা বাগানের মধ্যেই বলেই সম্ভব, বা এরকম কোনো কিছু একটা, বা জঙ্গলের মধ্যে সম্ভব? আসলে মানে অনেক, আসলে আমার অনেক ফ্রেন্ড সার্কেল এসে বলে যে এখানে কি কোনো প্রবলেম হয় নাকি, যে বুঝতে পারে ওখানে আসলে কি প্রবলেম হয় নাকি, আশেপাশের পরিবেশটা তো একদম থমথমে, মানে জঙ্গল বা এই টাইপ কিছু। ওরা আসে ঘুরতে আসে, ওদের কিছু বলি না, শেয়ার করি না, যে না ওরা ভয় পাবে এসে। মানে এরকম প্রতিনিয়ত হয়, এরকম কাহিনী হয় থাকতে থাকতে, একা থাকলে বেশি হয় আর কি। আমাদের কোন সময় বেশি হয়? রাতে, দিনের বেলা কোনো প্রবলেম হয় না। দিনের বেলা তো অনেক মানে যারা ঘুরতে আসে অনেক ইয়ে হয় যায়, যে এত সুন্দর তোমরা জায়গায় থাকো, কিন্তু রাতের বেলায় সবচেয়ে বেশি প্রবলেমটা হয়, রাতের বেলা একা থাকলে বিশেষ করে। আর এমনি মানুষ নিয়ে থাকলে তেমন একটা প্রবলেম এখন পর্যন্ত ফেস করি নাই। লাস্ট কয়েকদিন আগে আমি আবার করছিলাম, শুয়েছিলাম রাতের বেলা 2টা-3টার দিকে, তো আমি মোবাইল টেক্সটিং করতে, এমন সময় দেখি মানে ওয়াশরুম থেকে আওয়াজ আসতেছে, লাইক কেউ গোসল করতেছে। তো যাওয়ার পরে দেখলাম যে ফ্লোর ভিজা, আবার কেউ নাই, এরকম একটা আর কি। পরে আমি কয়েকদিন আগে, ঈদের আগে আমার মানে এতে কি বলে, আমি আমার দেখা শুয়েছিলাম, তো বারান্দায় একজনকে আবু বলছে তুমি থাকবা, ভয় পাবা, কাউকে নিয়ে থাকো। বারান্দায় একজন থাকে, একটা গার্ড একজন। তো ও বলতেছে যে ভাইয়া আপনি কি এসে আমার ফ্যান বন্ধ করে দিছিলেন? আমি বলছি না, আমি তো ফ্যান বন্ধ করি নাই। আমার ফ্যানকে জিনিসপত্র হারানো টারানো এরকম ঘটনা ঘটে? জিনিসপত্র হারায়, এরকম মিসিং অনেক সময় হয়, আবার পরে পাওয়া যায়, এরকম কিছু হয়। এগুলা মানে অনেক আম্মুর সাথে অনেক বেশি হয়েছিল অনেক আগে, যে আম্মু নতুন বিয়ে হয়েছিল, তখন মানে আম্মু আসছিল, তখন আজ থেকে প্রায় 24-25 বছর আগে। তখন আরো জঙ্গল বেশি ছিল, চা বাগানে একটু ছিল বেশি, তখন এরকম প্রবলেম হয়তো খুব বেশি হইতো। একদিন এমন হচ্ছে যে মানে মাগরিবের সময় আম্মু বসে আছে ড্রয়িং রুমে, দেখা যাচ্ছে জানলাগুলো সবই অনেক জুড়ে জুড়ে কেউ বাড়ি দিচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে বাড়ি দিচ্ছে, বাতাস ছিল না, বাতাস ছিল না, বাইরে সব ছিল, বাড়ি দিচ্ছে।
তো বাংলাদেশ যারা বয় বেড়া আছে সবাই মনে করেন চলে গেছে, দৌড় লেগে গেছে আম্মু একা রেখে। পর আম্মু আব্বু আসে অফিস থেকে আসে দেখে আম্মু ফেইন্ট অবস্থায় আমার পাইছে ওই জায়গার মধ্যে। তো এরকম প্রবলেম সবসময়, আগে আরো বেশি হতো, এখন একটু কমছে, তবে রাতের বেলা একটু প্রবলেম বেশি হয় আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, আমাদের হাতের সময়ও খুব কম। প্লিজ আপনি যদি একটু আপনার নামটা বলতেন এবং আপনি বলবেন একটা জমিদার বাড়ির ঘটনা এবং এটা কোথায় এবং সেটার সাথে আপনাদের রিলেশনটা কি যদি একটু বলতেন। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ভূত এফএম এবং থ্যাংক ইউ ভূত এফএম সবাইকে। শুরুতে বলে নিচ্ছি আমার নাম মুনতাকিমুল ইসলাম এবং আজকে আমার অবশ্য জন্মদিনও। হ্যাপি হ্যালোইন এবং সবাইকে ভূত এফএম এর শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার ঘটনায় চলে আসতেছি। ঘটনা হচ্ছে কুমিল্লার জমিদার বাড়ি এবং সেটা হচ্ছে আমার নানার জমিদার বাড়ি, মানে নানা ছিলেন সেই পরিবারের উত্তরসূরি। আচ্ছা, ওকে, আপনাদের ফ্যামিলি স্টোরি। তো এই ব্যাপারটা কুমিল্লাতে বিভিন্নভাবে প্রচলিত আছে, তবে রিয়েল ঘটনা বা রিয়েলিস্টিক ঘটনা যেটা বলতেছি সেটা আজকে আমি যতটুকু শুনছি সেটাই বলতেছি। এটা ছিল যে কুমিল্লার বাইরে যে কালো দিঘির পুকুর বা কালো দিঘির দিঘি যেটাকে বলা হয় সেটাকে সম্মিলিত নিয়ে। তো এইটা হচ্ছে আমার যে মা তার দাদি আমার ইয়ার সাথে জিনদের একটা মানে যোগাযোগ ব্যবস্থাপনা ছিল। তো সেখান থেকে তারা প্রয়োজন অনুসারে জমিদার বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক বা পারিবারিক অনুষ্ঠান হতো। তো বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণের থালা বাসন বা আগেরকার জীবনে আপনি আসলে জানেন যে পিতলের বা কাঁসার থালা বাসন, তারপর স্বর্ণের থালা বাসন, এইগুলা ওইখান থেকে ইয়ে করতো। তো এগুলো আর কি মানে একটা স্ক্রিপ্ট লিখে ওইখানে রেখে দিলে আসলে সময় মতন ওটা চলে আসতো এবং ওখানে সাজানো থাকতো। তো বাড়ির যে আয়া বা কাজের লোক তারা সেটা সংগ্রহ করে আনতো। এরকম আমরা শুনেছি কিন্তু এটা আপনাদের একদম পারিবারিক ঘটনা। তো নিয়ে আসতো। তো এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে তখন যখন আর কি আমাদের যে ওইখানকার যে আমাদের জমিদার বাড়িতে যারা কাজ করতেন, তো একটা বুয়া সে লোভের বশত সে একটা স্বর্ণের মানে ছাইয়ের মধ্যে লুকায় রাখে। তো মাগরিবি নামাজের সময় আমার মাঝে দাদি আম্মা তিনি যখন নামাজ পড়তে মাগরিবি নামাজের সময় অজু করতে যান, তো তিনি উঠে আসার সময় তার পায়ে শিকল পড়ে এবং শিকল পড়ে কোনোভাবে ছোটানো যাচ্ছিল, এমনকি কামার কুমার যারা আছেন তারাও চেষ্টা করছেন শিকল ছোটানো, কোনোভাবে সম্ভব। শিকলটা কিভাবে লাগলো তার কাছে? শিকলটা বলতে হ্যাঁ পানি থেকে যখন জাস্ট উজু করতে নামছে, উজু করে উঠে আসার সময় সে উঠতে পারছেন যে তাকে শিকল। তো সামহাউ তাকে অনেকভাবে কামার কুমার কবিরাজ মানে যত রকমের চেষ্টা করা হয়েছে। তো ওইভাবে ওই রাত্রে তাকে থাকার ব্যবস্থা হলো, মানে পাহারাদার ব্যবস্থা করা হলো। তো রাত্রেবেলা তাকে স্বপ্ন যেটা দেখানো হলো সেটা বলা হয়েছিল যে তোমরা যে আমার এখান থেকে পিতলের সোনা বা পিতলের যেসব জিনিসপত্র নাও বা সোনা যেসব জিনিস নাও, তো তোমাদের কথা ছিল যে তোমরা সেটাকে পরিষ্কার করে আবার আমাদের এখানে দিয়ে যাবা, কিন্তু সেজন্যই সবগুলোই দেওয়া ছিল, ফেরত দেওয়া হয়নি। এবং সেই বাটি তোমার বাড়ির কাজের লোক ছাইয়ের মধ্যে লুকায় রাখছে। স্বপ্ন দেখাচ্ছে। হ্যাঁ, এটা তাকে স্বপ্ন দেখা হলো এবং পরদিন সকালবেলা সেই কথা বললো যে অমুক জায়গায় এরকম লুকানো আছে। তো সেটা উঠায় নিয়ে আসলো, উঠায় নিয়ে এসে জমা দিতে এবং তার সাথে বলা ছিল যে তোমাকে 2টা গরু দিতে হবে, এরপরে তুমি এর থেকে সার পাবা। তো দেওয়ার পর করা হয়েছিল। তো এই কথা বলার পর যে তারপর এই কথা বলা হয় যে স্বপ্নের মধ্যে এই কথা এটা তোমার ফ্যামিলির উপরে প্রেশার আসতে পারে। আচ্ছা। তো এই ব্যাপারে ক্ষমা চাওয়া হলো। ক্ষমা চাওয়ার পর যে হয়তো তোমরা অবিশ্বাস বা বিশ্বাসের একটা জায়গায় তোমাদের গাফিলতি হয়েছে, বাট একটা সময় এসে তোমার পরবর্তী জেনারেশনে তোমার বড় মেয়ের ঘরের ছেলে সে এই মানে পুনরুদ্ধারটা করতে পারবে। ওকে, এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি যে খালাতো ভাই সে এখন ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং আমরা অলরেডি শেষে চলে এসেছি। আমরা যাবার আগে পড়তে চাই এবং এখন SMS আসছে। সৈকত আমাদের SMS করছেন সাভার ক্যান্টনমেন্ট থেকে। সুস্মিতা বণিক আমাদের SMS করছেন SMS করেছেন দিয়ান সুলতানা। সানি আমাদের SMS করেছেন বাপ্পি আমাদের SMS করেছেন FM ডক্টর জুবায়ের বাড়িধারা থেকে আমাদের SMS করেছেন এবং
করেছেন, এছাড়াও সানি, ওয়াইস ফ্যান্সি আমাদের SMS করেছেন, শামীম, পল, রিদওয়ান আমাদেরকে SMS করেছেন, তামিম SMS করেছেন, সৈকত SMS করেছেন, বাপ্পি আমাদের SMS করে আর অনেকে SMS করেছেন এবং SMS করছেন এখনো পর্যন্ত। ফেসবুকে আমাদের সাথে অনেকেই রয়েছেন কানেক্টেড, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে যারা আছেন এই মুহূর্তে আমি অনেককেই সেরকম